আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকের ভৌতিক গল্পের নাম কালিম্পংয়ের অভিশপ্ত বাংলো। তো চলুন কথা না বাড়িয়ে ঘটনাটি শুরু করা যাক। গরমটা এবার একটু বেশিই পড়েছে। কেন তার কারণও আমরা সবাই জানি। সারা বিশ্ব উষ্ণায়নের ফল। তা যাই হোক, কলেজের চতুর্থ সেম দিয়ে এই সবে একটু হালকা হলাম। মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে যা চাপ 6 মাসেও পেরে ওঠা যায় না বললেই চলে। আচ্ছা, এর মধ্যে আমার পরিচয়টাই দেওয়া হয়নি। আমার নাম রঘু, পুরো নাম রঘুনাথ ব্যানার্জি। মেকানিক্যাল ইঞ্জিনিয়ারের 2য় বর্ষের ছাত্র। নিবাস কলকাতার হরিদেবপুরে। বাড়িতে বাবা এবং মা ছাড়া আর কেউই থাকে না। যাক, পরিচয় গেল। এবার মূল গল্প শুরু করা যাক। পরীক্ষা শেষ হবার পর মা খুব বায়না করে এই গরমে উত্তরবঙ্গে যাবে। ওখানে গেলে মায়ের মনও ভালো থাকে আর কলকাতার এই ভ্যাপসা গরমের থেকেও নিস্তার পাওয়া যায়। অবশ্য কথাটা খুব একটা ফেলনার নয়। উত্তরবঙ্গ জায়গাটা কিন্তু বেশ লাগে, কি বলুন? যাই হোক, মায়ের এই বায়নাতে বাবাও সায় দিল। কারণ বাবাদের অফিসে এমনি গরমে লিভ পাওয়া যায়। আর আমিও আর বিন্দু মাত্র দেরি না করে সোজা ছুট লাগালাম রাজুদার কম্পিউটারের দোকানে। এই রাজুদার দোকান থেকেই আমাদের যাবতীয় টিকিট কাটা হয়। আমরা ঠিক করলাম দার্জিলিং, গ্যাংটক, ডুয়ার্স অনেক ঘুরেছি, এবারটা তা নয়, একটু নির্জন স্থানেই ঘোরা যাক। অনেক ভেবেচিন্তে আমি পেলিংয়ের প্রস্তাব দিলাম, কিন্তু বাবা বললেন, না, পেলিং না, আমরা কালিম্পং যাব। বাবা নাকি ওখানকার এক সাহেব বাংলো বুক করবে এবং ওখানেই থাকবে। অতএব তাই হলো। কিন্তু বিপদ সাধল টিকেটে, কারণ এটাই সিজন। আর কোনো ট্রেনে জেনারেল স্লিপার তো ছেড়েই দিলাম, এমনকি এসিতেও টিকিট নেই। একটা ট্রেনেও জায়গা ফাঁকা নেই। অগত্যা ভলভো করেই এনজিপি যাওয়া ঠিক হলো। যাত্রার বিবরণ অকারণে দিয়ে গল্পটা আর বড় করলাম না। না হলে আপনারা ভাববেন আবার ভ্রমণ কাহিনী বলছি। শুধু এটুকু বলি, 12ই মে রাত 8:30টায় বাস ধর্মতলা থেকে ছাড়লো এবং পরের দিন শিলিগুড়ি ঢোকাতে প্রায় 10টা বাজিয়ে দিল। ফারাক্কাতে রাস্তার কাজের জন্য এত দেরি আর কি। বাস থেকে নেমে এক তৎকালীন হোটেল নিয়ে আগে স্নান করে নিলাম। তারপর গরম গরম ভাত আর ডিম ভাজা দিয়ে প্রাতরাশ করলাম। এবার গন্তব্য কালিম্পং। এনজিপি স্টেশনের দিকে অনেক শাটল দেখতে পেলাম এবং একটা ভাড়াও করে নিলাম। রওনা দিতে দিতে বেজে গেল প্রায় বেলা 1টা। শিলিগুড়ি থেকে কালিম্পং 70 থেকে 75 কিলোমিটার। সময় লাগে প্রায় 2 ঘন্টা থেকে 2.5 ঘন্টা। কিন্তু রাস্তা খারাপের ফলে এবং বার কয়েক দাঁড়িয়ে চা ও মোমো খাওয়ার ফলে তা লেগে গেল প্রায় 3.5 ঘন্টা। অর্থাৎ গাড়ি যখন কালিম্পং জিপ স্ট্যান্ডের সামনে এসে থামলো, তখন ঘড়িতে প্রায় 4:45। ব্যাগ থেকে লেদার জ্যাকেটটা বের করে পরে নিলাম। বাবা মাও গরম জামা আর শাল গায়ে দিল। নামার পর দেখলাম সূর্যের আলো প্রায় নেই বললেই চলে। চারিদিকে ছোট বড় সব হোটেল, রেস্তোরাঁ, দোকানপাটে আলো জ্বলে উঠেছে। নানান ধরনের লোক রাস্তায় হাঁটাহাঁটি করছে, যাদের মধ্যে বেশিরভাগই সব ট্যুরিস্ট বলেই মনে হয়। অনেক গাড়ি ঘোড়াও চোখে পড়ল। মোটের ওপর জায়গাটা বেশ গমগম করছে। বেশ মনোরম ও জমজমাট পরিবেশ। কিন্তু গমগম করলেও দার্জিলিং কিংবা গ্যাংটকের মতো এত ঘিঞ্জি পরিবেশ না এখানে। লোকের সমাগম থাকলেও যেন জায়গাটায় একটা নির্জনতার গন্ধ ছড়িয়ে আছে। যেন মনে হচ্ছে এই যে এতটুকু জায়গা পেরোলেই এক নির্জন নির্জীব পাহাড় অন্ধকারের একাকী মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। একটা চায়ের দোকানের সামনে এসে দাঁড়ালাম আমরা 3 জন। অবশ্য চায়ের দোকান না বলে এটাকে একটা ছোটখাটো রেস্তোরাঁ বললে খুব ভুল হবে না। দোকানদার এক অল্প বয়সী নেপালি যুবক। নাম বলল রোশন। আমাদের স্বাগত জানিয়ে 3 পেয়ালা গরম ওলং চা এনে দিল। আমি চা আর নুডলস খেলাম। পাহাড়ের খিদাটা একটু বেশিই পায়। বিশেষ করে আমার মতো চাইনিজ লাভার থাকলে তো আর কথাই নেই। খাওয়া দাওয়া সারলে রোশন আমাদের জিজ্ঞাসা করলো যে আমরা কোন গেস্ট হাউসে উঠেছি। জবাবে বাবা বলল, চার্লস প্যারাডাইস। রোশন কথাটা শুনে ভ্রু কুঁচকে তাকালো, কেমন যেন একটা সংশয় কাজ করছে ওর মধ্যে। শুধু বলল, ওই বাংলোটা? বাবা ওর কথা শুনে বলল, কেন?
ওই বাংলোতে কিসের অসুবিধে? বেশ তো ভালো বাংলোটা, দারুণ ভিউ পাওয়া যায়, বেশ সুন্দর নিরিবিলি পরিবেশ, তাহলে কিসের প্রবলেম? রোশন চুপ করে থেকে বলল যে কারণ বিশেষ ও জানে না, তবে এর আগে কেউই বাংলোতে থাকেনি। অনেকদিন হলো প্রায় পরিত্যক্ত হয়েই পড়ে আছে সেই বাংলো। বাবা বিশেষ পাত্তা দিল না ওর কথাতে। কথা বলতে বলতে আর খেতে খেতে খেয়াল করলাম পুরোপুরি সন্ধ্যা নেমে গেছে, তার সাথে অন্ধকারও। বাবাও দেরি হয়ে যাচ্ছে দেখে রোশনের টাকা মিটিয়ে মালপত্র, ট্রলি ব্যাগ সব নিয়ে বাংলো বাড়ির উদ্দেশ্যে আমরা রওনা দিলাম। প্রায় 20 মিনিট হাঁটার পর চোখে পড়ল সেই বাংলো বাড়িটি। এদিকটায় তেমন লোকজন দোকানপাট কিছুই চোখে পড়ল না। বেশ নির্জন নিরিবিলি পরিবেশ এদিকে। প্রায় 20 পা অন্তর অন্তর একটা করে ল্যাম্প পোস্ট, যার হলদে আলোতে তার আশেপাশের সামান্য জায়গাটুকুই আলোকিত হচ্ছে। লোকবসতির থেকে বেশ খানিক দূরে অবস্থিত এই বাংলোটি। এমনকি কুকুর বেড়ালও চোখে পড়ল না, অথচ সবে সন্ধ্যা নেমেছে কে বলবে। এখানে মনে হচ্ছে নিশুতি রাত। একটা বাঁক ঘুরে একটু চড়াই উঠতে চোখে পড়ল একটা বিশাল আকৃতির লোহার গেট, যার ফটকে চোখ যেতেই দেখলাম ইংরেজিতে লেখা চার্লস প্যারাডাইস। গেটটা অতিশয় বড়, যার ভেতর থেকে এক প্রকাণ্ড কাঠের বাংলো দেখা যাচ্ছে, যার বারান্দায় একটা মাত্র 100 ওয়াটের বাল্ব জ্বলছে। গেটটা ঠেলে ভিতরে ঢুকতে একটা ঠান্ডা হাওয়া সারা শরীর কাঁপিয়ে দিয়ে প্রকাণ্ড গেটটা দিয়ে বেরিয়ে গেল। ভিতরে দুধারে বাগান, যার মাঝখানে দিয়ে নুড়ি বিছানো রাস্তা সোজা গিয়ে থেমেছে বাংলোর সামনে। ভিতরটা একেবারে ঘুটঘুটে অন্ধকার, যার মধ্যে দিয়ে শুধু বাংলোর বারান্দাটাই দেখা যাচ্ছে। একটা লোক, দোকান বাজার হোটেল কিচ্ছু নেই আশেপাশে। মনে মনে ভাবছিলাম কি বিপদে পড়লাম, এমন এক বাংলো নিল বাবা যার আশেপাশে কিচ্ছু নেই। যদি বাজার বা কোনো দোকানে যেতে হয় তাহলে অন্তত 20 মিনিট হাঁটতে হবে। এই ভাবতে ভাবতে হঠাৎ কোথা থেকে একটা লোক উদয় হলো আমাদের সামনে, যেন অন্ধকারই দাঁড়িয়েছিল, হঠাৎ সামনে এলো। লোকটা প্রৌঢ়, বেশি লম্বা নয়, রোগা লিকলিকে একটা চেহারা, আর গোটা মুখটা মাফলার দিয়ে ঢাকা, শুধু কালো কুচকুচে চোখ দুটো ছাড়া। পরনে একটা ফুল হাতা জামার উপর একটা জীর্ণ হাফ সোয়েটার ও একটা সুতির ফুল প্যান্ট, হাতে একটা হ্যারিকেন হচ্ছিল। আমাদের সামনে এসে সেলাম সাবজি বলে বাবার হাত থেকে ব্যাগটা নিল। হারিকেনের ক্ষীণ আলোতেও দেখলাম কি ভীষণ রকম রোগা আঙ্গুল। লোকটার যেন প্রায় মাংস নেই বললেই চলে। বাবা বলল, আপনি কি এখানকার কেয়ারটেকার? জবাবে সে বলল, হ্যাঁ, এবং এই বাংলো এই বাড়িতে প্রায় 14 বছর কাজ করছে। ওর বাড়ি মিরিকে। 6-7 মাসে এক আধবার বাড়িতে যায়, প্রায় 10-12 দিনের জন্য। মিরিকেও গাড়ি চালাতো, কিন্তু বয়স বাড়ার সঙ্গে ওই কাজে ইস্তফা দিয়ে শেষে এই কাজে যোগ দেয়। কথা বলতে বলতে গিয়ে দাঁড়ালাম বাংলোর সামনে। সামনে চওড়া বারান্দা, যার শেষ দেখা যাচ্ছে না আলোর অভাবে। বারান্দার দুপাশে দুটো ঘর, মাঝে এক প্রকাণ্ড বৈঠকখানা ও পিছন দিকে বাথরুম। শেষের ঘরের পাশে রান্নাঘর। বাংলোটা পুরোটাই আমাদের বুকিং ছিল। আমরা যে যার ঘরে যখন ঢুকলাম তখন বৈঠকখানাতে একটা প্রকাণ্ড সাহেবি আমলের গ্র্যান্ডফাদার ক্লকে ঢং ঢং করে 7টার ঘন্টা পড়ল। আমি ঘরে ঢুকতেই একটা কাঁচা মাংসের বোটকা গন্ধ নাকে পেলাম। বেশ অস্বস্তিকর গন্ধটা মনে হলো, কেউ যেন কাঁচা মাংস কাটছে। যাই হোক, অত আমল দিলাম না। ব্যাগপত্র রেখে আলো জ্বালালাম। ঘরটা ছিল উত্তরমুখী এবং বেশ বড়, একটা বিশাল বিছানা, পাশে একটা ছোট্ট টেবিল, বিছানার এক হাত দূরে একটা বড় জানালা। ঘরের পূর্ব দিকের দেয়ালে একটা ফায়ার প্লেস, যার পাশে একটা আরাম কেদারা। পশ্চিম দিকের দেওয়ালে নানান ধরনের তৈলচিত্র, যার মধ্যে নানান সাহেব, জন্তু জীব জানোয়ার, নানান রকমের শহর পাহাড় গ্রাম এসব আছে। দক্ষিণ দিকে দরজা, তার পাশে একটা স্টাডি টেবিল ও চেয়ার আছে। ব্যাগপত্র রেখে ফ্রেশ হব বলে প্রস্তুতি নিচ্ছিলাম, হঠাৎ মনে হলো জানালা দিয়ে যেন কোনো ছায়ামূর্তি প্রায় সঙ্গে সঙ্গে উদয় হয়ে গেল। ঠিক ধরতে পারলাম না কিসের ছায়া ছিল, তবে ছায়া যে ছিল সেটা 100 ভাগ সত্যি। সারাদিনের জার্নির ফলে বেশ
টায়ার্ড লাগছিল, ভাবলাম তাই বোধহয় কি দেখেছি। এই নিয়ে আর বেশি চিন্তা না করে পা ধুয়ে ঘরে এসে বসলাম। একটু পরে বাবা ডাক দিল। বাবা মায়ের ঘরে গিয়ে দেখলাম কেয়ারটেকার মোটা মোটা রুটি আর মুরগির মাংসর ঝোল দিয়ে গেছে। খুব খিদে লেগেছিল, তাই বেশি দেরি না করে রুটিটা ছিঁড়ে ঝোলে ডুবিয়ে মুখে পুরলাম। ইস, কি আষ্টে কাঁচা মাংসর গন্ধ! ঝোলটার থেকে যেন মাংসগুলো কাঁচা দিয়ে দিয়েছে। দেখলাম বাবা মা দিব্যি খাচ্ছে। আমার দারুণ খিদে পেয়েছিল, কিন্তু ওই গন্ধ আমি সহ্য করতে পারলাম না। বেশি কথা না বাড়িয়ে কোনোরকম বাবা মাকে ম্যানেজ করে নিজের ঘরে এসে বিস্কুট খেয়ে জল খেয়ে নিলাম। ঘরে ঢুকতে হঠাৎ কেন জানি না মনে হলো আমার ঘরে এক মুহূর্ত আগে কেউ একটা ছিল। আমার উপস্থিতিতে সে এখন এইমাত্র ঘর ত্যাগ করলো। আমার ষষ্ঠ ইন্দ্রিয়গুলো কেন জানি না জোর করে বলতে লাগলো, কেউ একটা নিশ্চয়ই ছিল এক্ষুনি, এবং সে এখনো হয়তো আড়াল থেকে নজর রাখছে আমার উপরে। যখনই আমি ঘুমাবো সে হয়তো আবার ঢুকবে এই ঘরে। এই অপেক্ষাতে হয়তো সে আছে। আমার শরীর ক্লান্ত ছিল, তাই বেশি মাথা ঘামানোর শক্তি আমার ছিল না। বিছানাতে শুতেই দু চোখ ভরে নিদ্রা এসে ডুবিয়ে নিয়ে গেল আমাকে অতল সাগরে। পরের দিন ভোরবেলা এক অতি ভয়ঙ্কর স্বপ্ন দেখে বিছানায় লাফিয়ে উঠে বসলাম। এত ভয়ঙ্কর আর অদ্ভুত স্বপ্ন আমি এর আগে কোনোদিনও দেখিয়েছি বলে মনে হয় না। তার সাথে নাকে এলো সেই কালকের রাতের কাঁচা মাংসের বোটকা গন্ধ। একটা ক্ষীণ দুর্গন্ধে গোটা ঘর ভরে গেছে। একটা অতি ভয়ঙ্কর নারী মূর্তি যেন দেখতে পেলাম স্বপ্নে, অনেকটা ওই জাপানের কুচিসাকে ওনার মতো দেখতে। প্রচণ্ড ভয়ে গলা শুকিয়ে গিয়েছিল আমার। কোনো রকম কাঁপা কাঁপা হাতে বোতল খুলে জল খেলাম। সূর্যের আলো তখনও পরিষ্কার হয়নি। বাইরেটা ঘন কুয়াশায় ঢেকে আছে। মোবাইলে দেখলাম 6টা বাজতে এখনো 10 মিনিট। সাইকোলজি বলে ঠান্ডা ঘরে মানুষ এসব অতি প্রাকৃতিক স্বপ্ন বা দুঃস্বপ্ন দেখে থাকে। তবে আমি এর আগে বহুবার পাহাড়ে এসেছি, থেকেছি, বাড়িতে এসিতে ঘুমিয়েছি, তবে এসব কোনোদিনও দেখিনি। এখনো ভয়ে আমার শরীর কাঁপছে। সেই স্বপ্ন আপনাদের বিবরণ করার মতো ক্ষমতা আমার নেই। ঘুম ভাঙার পর বুঝলাম আমি সবার আগে উঠে গেছি, কারণ বাবা মার কোনো সাড়া শব্দ পেলাম না। আমি ভয়ার্ত ছিলাম, ভাবলাম একবার ডাকবো। পরক্ষণে ভাবলাম কি দরকার তাদের ঘুম ভাঙিয়ে। আর কয়েকটা মিনিটের পর তো সকাল ঝলমলে আলো ফুটবে। আমার বিছানার পাশে বড় জানালাটা দিয়ে তখন ভোরের আবছা আলো ঢুকছে। আমি লেপ সরিয়ে বিছানা থেকে নামলাম, কারণ আমি জানতাম আমার আর ঘুম আসবে না এখন। তার চেয়ে বরং বাংলোটা ঘুরে চা খেয়ে আর পাহাড়ি দৃশ্য উপভোগ করে কাটিয়ে দেওয়াটাই ভালো হবে। আমার ঘরের উত্তরমুখী বড় জানালার কাছে গিয়ে দাঁড়াতেই আমি আবিষ্কার করলাম বাংলোটার পেছনেও একটা বড় বারান্দা আছে, যেটা পুরো বাংলোটার মতোই সম্পূর্ণ কাঠের। বারান্দার পরে শুধু গভীর খাদ চোখ পড়ল। ঘরের জানালাটা খুলে দিলাম, কারণ ঘরময় সেই দুর্গন্ধটা ভরে গেছে। আমি হাজার ভেবেও গন্ধের কোনো উৎস খুঁজে পেলাম না। সব পরিষ্কার পরিপাটি ছিল। কালকে রাত্রে ঠিক করে দেখতে পারিনি, আজকে সকালে আলো ঘরে আসতে দেখলাম কি চমৎকার কাঠের দেওয়াল। নিঃসন্দেহে বার্মাটিক, তার ওপর অত সুন্দর পালিশ করিয়াছে যে ঘরের দেওয়ালগুলো কোনো আলিশান রাজপ্রাসাদের থেকে কোনো অংশে কম লাগছে না। বলাই বাহুল্য আমাদের ওই রোগা লিকলিকে কেয়ারটেকার বেশ বহাল তবিয়ত রেখেছে এই বাংলোটাকে। এতই সুন্দর সাজানো গোছানো যে একটা সামান্য চিরও চোখে পড়ল না আমার। আমি ঘরময় পায়চারি করছিলাম, হঠাৎ আমার দরজায় কেউ টোকা মারল। আমি দরজা খুলে দেখি কেয়ারটেকার, সে একই পোশাক আর একইভাবে মুখটা সম্পূর্ণ ঢাকা মাফলার দিয়ে আমাকে বলল, সাব, চায় পিয়েঙ্গে আপ? আমি বললাম, হ্যাঁ, বাইরে বাগানে চা দাও, আমি আসছি। আমি এরপরে মুখ ধুয়ে জামা কাপড় পাল্টে একটা চাদর মুড়ি দিয়ে বাগানে গিয়ে বসলাম। বেশ মনোরম পরিবেশ, আলো ফুটেছে। বাংলোর পিছন দিকটায় বড় বড় পাহাড় দেখতে পেলাম, যার মধ্যে সাদা তুলোর মতো মেঘেরা ছোঁয়াছুঁয়ি খেলছে। পাহাড়ি খাদে নানান রঙের ফুলের গাছও চোখে পড়ল।
পরিবেশটা ঠান্ডা ও নিস্তব্ধ, আর সেই দুর্গন্ধটাও এখানে নেই। আমি খেয়াল করলাম কালকে রাত্রের আপনাদের বাগান বলে যেটা চিহ্নিত করেছিলাম সেটা আসলে বাগান নয়, বরং বেশ কিছু আগাছা আর ঝোপঝাড়। দুটো পাইন গাছ ছাড়া আর সেরকম কিছুই আমার চোখে আকর্ষণ করলো না। ভাবলাম বাংলোটার বাইরে থেকে বেশ অদ্ভুত লাগলেও ভিতরটা বেশ আরামদায়ক, আর আলাদা বেশ রাজকীয় ব্যাপার আছে একটা। এর মধ্যে কেয়ারটেকার বাবু চা আর বিস্কুট নিয়ে এসেছেন। চায়ের চুমুক দিয়ে ওকে জিজ্ঞাসা করলাম, আচ্ছা, এই বাংলোটা কার ছিল? আপনি কি এর ইতিহাস সম্পর্কে কিছু জানেন? এই নির্জন স্থানে অত জমকালো একটা বাংলো বাড়ি কে বানালো? কেয়ারটেকার যা বলল তা আমি মোটামুটি বাংলায় আপনাদেরকে বলছি। উইলিয়াম চার্লস নামক এক সাহেব এই বাংলো তার বসবাসের জন্য বানিয়েছিলেন। উনি কোম্পানির এক উচ্চ পদস্থ ফরেস্ট রেঞ্জার ছিলেন। একসময় এই কালিম্পংয়ে চিতাবাঘের খুবই উপদ্রব ছিল। যখন তখন যার তার গরু ঘোড়া নিয়ে যেতেন। তাই কোম্পানির নির্দেশ মতো উইলিয়াম সাহেব এখানেই পোস্টিং এলেন এবং নিজ থাকবেন বলে অনেক অর্থ খরচ করে বানালেন এই জমকালো আলিশান ও মজবুত কাঠের বাংলোটি। অবসরের পর শেষ জীবনের কয়েকটা বছর তিনি এখানেই কাটান। সাহেবের যেমন কোনো অর্থের অভাব ছিল না, তেমনি সাহেবের বড়ই অত্যাচারী ও নৃশংস ছিলেন। তার সাথে সাহেবের চরিত্র ছিল পশুর থেকেও অধম। গ্রামের অল্প বয়সী মেয়েদের সাথে তিনি নরকীয় অত্যাচার করতেন। এমন কোনো কাজ নেই যা তিনি করেননি এই মেয়েগুলোর সাথে। এক সময় যখন মেয়েগুলো আর কাজে আসতো না, তখন একের পর এক মেয়েগুলোকে নরকের যন্ত্রণা দিয়ে হত্যা করতেন তিনি নিজের হাতে। শুধু মেয়েরাই না, ওই পাষণ্ড সাহেবের হাত থেকে রেহাই পায়নি অনেক পুরুষ এবং বাচ্চারাও। সাহেব সারা জীবন পশু হত্যা করে এমন স্বভাব হয়ে গিয়েছিল যে উনি রক্ত মাংস না দেখে থাকতে পারতেন না। তাকে চেপে বসেছিল মানুষ হত্যা করার স্বভাব আর নেশাতে, যা ছিল খুবই যন্ত্রণাদায়ক। মানসিক ভারসাম্য হারিয়েছিলেন তিনি। ওনার এই স্বভাব ওনাকে পশুর থেকেও অধম বানিয়ে দিয়েছিল, আর কালিম্পংবাসীর জন্য উনি হয়ে উঠেছিলেন এক বিভীষিকা। এই বাংলোর নিচে একটা গোপন কুঠুরি আছে। সাহেবের প্রচুর অর্থ থাকার ফলে উনি মধ্যযুগের এমন অনেক জিনিস যা এককালে মানুষে মারার জন্য অব্যবহৃত হতো, তা এনে সেটাকে মিউজিয়াম বানিয়েছিলেন। এরপর সাহেবের মৃত্যুর পর এক জমিদার, যার নাম জমিদার নারায়ণ সিং রায়বাহাদুর, এই বাংলো কেনে তার বিনোদনের জন্য ও ছুটি কাটানোর জন্য। কিন্তু কয়েকদিন যেতে না যেতেই সেই জমিদারেরও একই নেশাতে ধরে, মানুষকে অমানসিক অত্যাচার করার আর তিলে তিলে নরক যন্ত্রণা দিয়ে মারার। কিন্তু সাহেবের থেকে জমিদারের পদ্ধতিটা ছিল একটু আলাদা। সাহেব নিজের হাতে খুন করতে পছন্দ করতেন, আর জমিদার মানুষকে অত্যাচারিত হয়ে তিলে তিলে মরতে দেখে স্বর্গসুখ পেতেন। তবে সাহেবের মৃত্যু স্বাভাবিক হলেও জমিদার নারায়ণ সিং এর মৃত্যু কিন্তু বেশ অস্বাভাবিক ছিল। তাকে কেউ অত্যন্ত নৃশংসভাবে হত্যা করে। তার দেহ যখন উদ্ধার হয় তখন তার সর্বাঙ্গ বিকৃত অবস্থায় পাওয়া যায় সে বাংলোর নিচের গোপন কুঠরিতে। আমি বেশ উৎসাহিত হয়ে জিজ্ঞেস করলাম, কে মারলো ওই জমিদারকে? তাও আবার সেই গোপন কুঠরিতে? সংক্ষেপে কেয়ারটেকার শুধু বলল, মালুম নহি। আমি বেশ রোমাঞ্চ অনুভব করছিলাম। ভোরবেলা এমন সব গল্প আমি এর আগে কোনোদিন শুনিনি। আমি কেয়ারটেকারকে বললাম, তারপর কি হলো? কেয়ারটেকার বলল, কে আপ দেখনা চাহেঙ্গে वो कमरा? এই বলে কেয়ারটেকার হাঁটতে শুরু করলো। আমিও তাকে পিছনে পিছনে অনুসরণ করলাম। বাংলোর রান্নাঘরের পাশে একটা লোহার দরজা দেখতে পেলাম। কেয়ারটেকার সেটা ঠেলে খুলে অন্ধকূপে প্রবেশ করলো, তার পেছনে আমি। সিঁড়ি দিয়ে বেশ খানিকটা নামার পর পায়ের তলায় সমান জমি পেলাম। জায়গাটা অন্ধকার ছিল, তাই কিছু চোখে পড়ছিল না। আমি মোবাইলের আলো জ্বালাতে চমকে গেলাম। এক মুহূর্তের জন্য আমার সর্বাঙ্গ ঠান্ডা হয়ে গেল। হাতের লাইটটা একবার কেঁপে উঠল, কারণ এই জায়গা আমার অচেনা নয়। কিছুক্ষণ আগেই স্বপ্নে এরকমই একটা জায়গায় দেখেছি। আমার স্পষ্ট মনে পড়ে গেল, তার সাথে মনে পড়ে গেল সেই বিভীষিকাময় স্বপ্ন।
দেখলাম একটা প্যাসেজ, যার 4-5 হাত দূরে একটা লোহার দরজা, যার ওপর লাল রং দিয়ে বড় বড় করে লেখা আছে আমার খুব চেনা একটা লেখা, যেটা আমি স্বপ্নেও দেখেছি এই কিছুক্ষণ আগেই। সেখানে লেখা ছিল, রেড রুম, এন্টারিং উইদাউট পারমিশন ইজ স্ট্রিক্টলি প্রহিবিটেড। প্রচণ্ড ভয়, আমার পুরো শরীর ঘেমে গেছিল। কোনো রকমে নিজেকে সামলে যতটা সম্ভব স্বাভাবিক হয়ে কেয়ারটেকারকে বললাম, এর মধ্যে কি আছে? কেয়ারটেকার বলল, यही वो कमरा है जिसमें साहेब आदमी मरता था, आप आए मेरे पीछे। বলে সে দরজাটার বড় জাহাজের স্টিয়ারিংয়ের মতো হাতলটা ঘুরিয়ে সেই লোহার দরজাটায় ঠেলা দিল। ক্যাচ করে একটা তীব্র শব্দে দরজাটা খুলে গেল, আর ঘরের ভিতরে প্রবেশ করলো সে। জায়গাটা বেজায় অন্ধকার ছিল, তার মধ্যে মাটির নিচে বেশ জাঁকালো ঠান্ডা আর মাকড়সার ঝুল আর নোংরায় ভর্তি। নাকে সেই বোটকা কাঁচা মাংসের দুর্গন্ধটা এবার যেন কয়েকশো গুণ বেড়ে গেল। আমি আর টিকতে না পেরে চাদর দিয়ে নাক চাপা দিলাম। ঘরের ভেতরটা নির্ভেদ্য অন্ধকার। আমি আবার মোবাইলের লাইটটা সেদিকে ফেলে এগিয়ে গেলাম ঘরে ঢোকার জন্য। প্রচণ্ড দুর্গন্ধে আমার গা গুলিয়ে উঠল। মনে হলো একবার এই বোধহয় বমি হয়ে যাবে। তবুও অপ্রাণ সেই দুর্গন্ধ ঢাকার চেষ্টা করে আমি মোবাইলের লাইট ফেললাম উল্টো দিকে। যা দেখলাম তা পরিষ্কারভাবে কতটা বর্ণনা করতে পারবো আমি তা জানি না, তবে চেষ্টার কোনো ত্রুটি রাখবো না। প্রথমে বলে রাখি, এসব জিনিস আপনারা হয়তো কেউ জানেন বা আবার কেউ নাও জানতে পারেন। আমিও এসব জিনিস আগে জানতাম না। যত জেনেছি ততই অবাক হয়েছি এবং প্রচণ্ড ভয় পেয়েছি। প্রচণ্ড ভয়। মানব সভ্যতার ইতিহাস যে কতটা অভিশপ্ত, কতটা অত্যাচারী, কতটা রক্তপিপাসু, তার জ্ঞান আমি সেদিন সেই অভিশপ্ত ঘরে অর্জন করেছিলাম। চোখের সামনে ভেসে উঠেছিল হাজার হাজার বছর আগের হারিয়ে যাওয়া সেই অভিশপ্ত নির্মম নির্দয় কার্যকলাপ, যার সাক্ষী এককালে এই বেসমেন্টের ঘরটিও ছিল। আমি প্রত্যেকটি জিনিসের একটি করে ছোট্ট বিবরণ দেব, আপনাদের যাতে বুঝতে সুবিধা হয়। ঘরটার ঠিক উল্টো দিকে একটি কাঠের ফ্রেম রাখা, যার উচ্চতা প্রায় 5 ফুটের মতো হবে এবং যেটি ছিল বেশ পোক্ত। ফ্রেমটার উপরের কাঠটাতে দুটো মোটা শিকল আর তালা। ফ্রেমটার ঠিক পাশের দেওয়ালে টাঙানো বিভিন্ন সাইজ ও ধরনের করাত, কোনোটা বড় কোনোটা মাঝারি, যা ব্যবহার করা হয় গাছ কাটার জন্য। কিন্তু আজ্ঞে না, এই ঘরের করাতগুলো অবশ্য সেই কারণে ব্যবহৃত হতো না। এগুলোর কাজ ছিল একটা জলজ্যান্ত মানুষকে উল্টো দিকে ঝুলিয়ে তার পা দুটো এই শিকল দিয়ে উপরের ফ্রেমে বেঁধে তাকে অতি আস্তে আস্তে তার দু পায়ের মাঝখান থেকে কাটা। হ্যাঁ, ঠিকই শুনেছেন আপনারা। খুব অবাক হলেন নাকি? ভয় পেলেন? না, এখনই এসব করবেন না। আগে পরের জিনিসগুলোর কথা শুনুন, তারপর না হয় অবাক হবেন। আমি খুব আস্তে আস্তে ফ্রেমটার দিকে এগোলাম। পাশে রাখা করাতগুলোর ওপর আলো ফেললাম। চমকে গেলাম দেখে যে এখনো রক্ত শুকিয়ে লেগে আছে তাতে। কালচে মেরুন রক্তের দাগ দেখে গাটা একবারে শিউরে উঠল। সঙ্গে সঙ্গে আলো সরিয়ে ফেললাম। পরের জিনিসটা আরো ভয়ানক। একটা পোক্ত লোহার ফ্রেমের মাঝামাঝি একটা অর্ধেক ডিম আকার একটা লোহার বস্তু। জিনিসটা কতটা হেলমেট জাতীয়, শুধু পার্থক্য এই যে তার ওপরে একটা প্যাচ মারার মতো লিভার আছে, যা ঘোরালে হেলমেটটা ক্রমশ নিচে নামতে থাকে। নিচে একটা শক্ত লোহার পাত আছে। জিনিসটার নাম হেড ক্রাশার। নাম শুনেই হয়তো বুঝতে পেরেছেন এর কাজ। হ্যাঁ, ঠিকই ধরেছেন, মানুষের মাথাই থাকতো এর মাঝে, এবং ওই লিভার ঘুরিয়ে ওই হেলমেটটাকে নিচে নামানো হতো যতক্ষণ না মানুষটার মাথা দুটো মাঝখানে থেতলে যায়। জিনিসটা ভয়ানক। কিছুক্ষণের জন্য স্তম্ভিত হয়ে গিয়েছিলাম। বুকটা ঠপ ঠপ করছে। পাশ থেকে একটা আওয়াজ এলো, और देखिए साहब, বাস দেখতে রহিয়ে। এবার আলোটা ঘুরিয়ে আমি যেই দেওয়ালের পাশে
এসব ছিল তার উল্টো দিকের দেওয়ালে ফেললাম। এবার একটা উডেন হর্স দেখলাম। না, ভাববে না, এটি একটি কাঠের ঘোড়া। এটি একটি অত্যাচার এবং মানুষ মারার যন্ত্র। আমেরিকান কলোনিয়াল পিরিয়ডে এটি ব্যাপক ব্যবহার ছিল। এই যন্ত্রের 4টে পা আছে, যার উপরে কাঠের পাটাতন ত্রিভুজভাবে লাগানো থাকতো, একটা পিরামিডের মতো। অনেক সময় এই ত্রিভুজ যেখানে মিশত সেখানে একটা ব্লেডও লাগানো থাকতো, কিন্তু এই ক্ষেত্রে সেরকম কিছুই চোখে পড়ল না। এটি মূলত মেয়েদের জন্যই ব্যবহার হতো, তবে ছেলেরাও রেহাই পেত না। যাকে মারার হতো তাকে ওটার উপর বসিয়ে দেওয়া হতো এবং তার ঝুলন্ত দুটো পায়ে ভারী ওজন চাপিয়ে দেওয়া হতো, যার ফলে লোকটা বা মহিলাটি ওই ওজনের ফলে ও ঢালু পাটাতনের জন্য ক্রমশ নিচের দিকে নামতে আর ত্রেছড়া ধারালো আগায় তার শরীরের মাঝখান থেকে ছিঁড়ে দুভাগ হয়ে যেত। এগুলোর সাথে সাথে আরো নানান ভয়ানক জিনিসপত্র ছড়িয়ে আছে সারা ঘর জুড়ে, যেমন ব্রেস্ট রিপার, পাম ক্রাশার, মানুষকে বলি দেওয়ার জন্য ফ্রেম, প্রায় 5-6 রকমের ছুরি, বড় বড় কাঁচি, ঝং ধরা তরোয়ার, ছোট বড় নানান সাইজের চেইন, একটা চেয়ার যেটাতে সম্পূর্ণ কাটা লাগানো এবং বেল্টের বাঁধন মানুষেরকে বাঁধানোর জন্য। ঘরের মেঝেতে আলো ফেলতেই দেখলাম ছড়িয়ে আছে অসংখ্য মানুষের হাড়। এতদিনে সব হলদে হয়ে গেছে, কোনোটা হাতের, কোনোটা পায়ের, কোনোটা আঙুলের, কোনোটা মাথার খুলিও দেখলাম। ঘরময় রক্তের ছোপ সব শুকিয়ে কালচে হয়ে গেছে। প্রত্যেকটা জিনিস যেন চেয়ে আছে আমার দিকে, যেন বলতে চাইছে শয়ে শয়ে বছর আগে হারিয়ে যাওয়া কত লোকের মৃত্যুর যন্ত্রণা, বলতে চাইছে কত অভিশপ্ত ঘটনা যা এই ঘরেই এককালে ঘটেছে। আমার হঠাৎ মনে হলো আমি যেন কত সহস্র লোকের আর্তনাদ শুনতে পাচ্ছি, যেন শুনতে পাচ্ছি কত নিরীহ লোকের চিৎকার, কান্না, ব্যথা। সেই হাড়গুলো, সেই রক্তের ছোপগুলো আর এই ঘরটায় যেন আমাকে গিলে খেয়ে ফেলবে এক্ষুনি। আমি আর পারছি না, চোখের সামনে সব অন্ধকার দেখতে পাচ্ছি। আমার মাথা কাজ করছে না। কেউ যেন আমার কানে কানে বারবার ফিস ফিস করে বলছে, দেখ, দেখ আমাদের কিভাবে মেরেছিল, দেখ, চোখ খুলে দেখ, ভালো করে দেখ। আমি আর সহ্য করতে পারছিলাম না। আমার মাথা চক্কর দিচ্ছিল। চোখের সামনে নানান ভয়ানক দৃশ্য হ্যালুসিনেশন করছিলাম। প্রচণ্ড তীব্র দুর্গন্ধে ভরে যাচ্ছে ঘর। ভাবলাম, আমি কি পাগল হয়ে যাচ্ছি? একবার সেই নারী মূর্তিকেও যেন দেখলাম, যাকে আজ স্বপ্ন দেখেছিলাম, যাকে অনেকটা জাপানের কুসিসাকে ওর মতো দেখতে। সম্পূর্ণ সাদা চামড়ার মূর্তি, চোখের জায়গা অন্ধকারটা, দুটো গর্ত আর ঠোঁটটা এই কান থেকে ওই কান অবধি বড় করে কাটা, যার ফাঁক থেকে রক্তের লাল রং দেখা দিচ্ছে। আমার দিকে তাকিয়ে হাসছে, তার সাদা চামড়ার অজস্র রক্তের দাগ। আমার ভয়ে শিরদাঁড়া দিয়ে ঠান্ডা স্রোত বয়ে গেল। চিৎকার করার সামর্থ্য আমার নেই। একবার মনে হলো সে বোধহয় এগিয়ে আসছে আমার দিকে। যখন জ্ঞান ফিরল আমি আমার ঘরের বিছানায় শুয়ে ঘড়িতে দেখলাম প্রায় 11টা বাজে। গায়ে ধুম জ্বর, মাথায় আঘাত লাগার ফলে তীব্র যন্ত্রণা আর পেটে অসহ্য ব্যথা। বাবাকে দেখলাম চিন্তিত মুখে আমার মাথার কাছে বসে আছে, আর মা খানিক দূরে পায়ের কাছে। কেয়ারটেকারকে কোথাও দেখতে পেলাম না। প্রথম মুখ খুললেন বাবা। বলল, কিরে টুবাই, আমার নিকনেম টুবাই, কি ব্যাপার তোর? কেয়ারটেকার বলল, তুই নাকি হঠাৎ অজ্ঞান হয়ে গিয়েছিলি, এখন কেমন লাগছে শরীর? কিসের অসুবিধা বল আমাকে, শরীর খারাপ তোর? আমি বললাম, না বাবা, আসলে হঠাৎ মাথাটা একটু চক্কর দিয়ে উঠেছিল, তাই সামলাতে না পেরে পড়ে যাই আর মাথায় চোট লেগে জ্ঞান হারাই। বাবা আমার মাথার ক্ষতটা দেখার জন্য যখন কপাল ছিল তখন, সে কি রে, তোর গায়ে তো মারাত্মক জ্বর, এক্ষুনি ডাক্তার ডাকতে হবে। কি অলক্ষণে কাণ্ড বাঁধালি বলতো, বলে চিন্তিত মুখে আমার দিকে চেয়ে রইল। আমার খুব খারাপ লাগছিল ব্যাপারটা। ঘুরতে আসার প্রথম দিনে আমি আমার পরিবার এবং নিজেকে এই অবস্থায় ফেলবো সে কথা ভাবিনি।
সব নিজের দোষ মনে হচ্ছে, আমার জন্যই সবাই ভুগছে। আমি খানিকটা স্বাভাবিক হয়ে বাবাকে বললাম, বাবা তুমি আর মা যাও গিয়ে ঘুরে আসো, আমি বাংলোতেই বিশ্রাম নেই। আর তাছাড়া কেয়ারটেকার তো আছেই, কোনো অসুবিধা হলে ওর সাহায্য করবে। তারপরে যদি বেশি বাড়াবাড়ি কিছু হয় তখন না হয় আমি তোমাকে ফোন করে নেব। বাবা আমার কথাতে একটুকুও রাজি হলো না। বলল, কোনো মতেই সম্ভব নয়। তোকে একা এই অবস্থায় রেখে আমরা কি ঘুরতে যেতে পারি? আমি মাকেও বোঝাবার চেষ্টা করলাম, কিন্তু মারও ওই একই কথা। না, আগে একটা ডাক্তার দেখাই তোকে, ওষুধপত্র খেয়ে তুই একটু সুস্থ হলে তারপর আমরা যাব একসাথে ঘুরতে। এখন তোর বাবা যা বলছে সেটাই শোন। আমি অপ্রাণ চেষ্টা করলাম দুজনকে বোঝাবার যে আমার কোনো অসুবিধা হবে না। শেষে আমি বাবাকে প্রতিশ্রুতি দিলাম যে আমি পরে ডাক্তারের কাছে গিয়ে চেক আপ করিয়ে আসবো, এবং এক প্রকার জোর করলাম ঘুরে আসতে। অনিচ্ছা সত্ত্বেও বাবা রাজি হলো। মা একটু ধানাই পানাই করছিল, কিন্তু শেষকালে রাজি হয়ে গেল। আমাদের যাওয়ার কথা ছিল প্রথমে গেরেন থারপা চোলিং মনাস্ট্রি, থংসা গুলফা ও মনাস্ট্রি, মঙ্গলধাম প্রণামী মন্দির, ডেলো পার্ক ও তারপর নেওরা ভ্যালি ন্যাশনাল পার্ক। কিন্তু আমার শরীর খারাপ থাকায় অগত্যা বাবা মাকেই যেতে হলো। প্রায় সন্ধ্যা হয়ে যাবে তাদের ফিরতে, তাই আমি ভাবলাম একটু পরেই বেরোবো। মায়ের দেওয়া একটা প্যারাসিটামল খাওয়ার পরে ভাবলাম একটু চা খাই। হাঁক পাড়লাম কেয়ারটেকারের উদ্দেশ্যে। প্রায় মিনিট তিনেক পর এলো সে। এই প্রথমবার লক্ষ্য করলাম লোকটা মাফলার জড়ানো মুখের ভেতর দিয়েও যেন একটা হিংসাত্মক চাউনি উকি দিচ্ছে। শেয়ালের মতো ধূর্ত ও হিংস্র কালো কুচকুচে চোখ নিয়ে দরজার সামনে এসে দাঁড়ালো সে, মুখে একটা শয়তানি কূট হাসি। আমি যখন বললাম, এক কাপ চা দিও তো, কিছু উচ্চবাচ্য না করে শুধু বলল, কাইসা লাগা কামরা সাহেব, পাসান্দ আয়া কিস কান্ডি কা কামরা, বলে খিক খিক করে একটা শয়তান মার্কা হাসি দিয়ে নিমিষের মধ্যে উধাও হয়ে গেল দরজার সামনে থেকে। কিসকান্ডি মানে কি? কি বলে গেল লোকটা? ওটা তো সেই ঘর যেখানে সাহেব এবং জমিদার নর হত্যা করত। কিসকান্ডি মানে কি? আপনারাও হয়তো ভাবছেন। ভাববেন না বেশি, কারণ প্রথমে আমিও জানতাম না এই ব্যাপারে। পরে ডক্টর বসুর থেকে এবং মাওপো নামক এক গাঁও বুড়োর কাছ থেকে সব জেনেছি। আপনাদেরকেও জানাবো। প্রায় 5-7 মিনিট পর কেয়ারটেকার চা নিয়ে এলো ট্রেতে করে। ট্রেটা বিছানায় রাখার পর যখন কাপের দিকে তাকালাম, 1 সেকেন্ডের জন্য যেন চমকে গেলাম। কাপের ভেতরে কাঁচা লাল রঙের তরলটা দেখে কিন্তু পলক ফেলতেই আর কিছু নেই, যেরকম চা সেরকমই লাগলো আমার কাছে। কেয়ারটেকার আবারও সেই বিদঘুটে হাসি দিয়ে বেরিয়ে গেল। ও বেরোতেই নাকে আবারও সেই দুর্গন্ধটা আসতে লাগলো। ক্রমে ঘরে ভরে গেল দুর্গন্ধ। এতক্ষণ মনে হচ্ছিল সব বোধহয় আমার দোষ বা আমার ভুল, কিন্তু এই প্রথমবার আমার মনে হলো যে না, সব আমার ভুল না। সেই দুঃস্বপ্ন, সেই ঘর, সেই ভয়ানক ছবিগুলো যা সব হচ্ছে তা কোনোটাই স্বাভাবিক নয়। আমার দৃঢ় বিশ্বাস এই বাড়ি স্বাভাবিক নয়। এই অভিশপ্ত মরণপুরী ভিতর নিশ্চয়ই লুকিয়ে আছে কোনো এক ভয়ানক ঘটনা, যা আমাকে বা আমাদের জানানো হয়নি। সত্যি বলতে ওই কেয়ারটেকার লোকটাকে আমার প্রথম থেকেই কেমন অস্বস্তিকর লাগতো। ওর মুখও দেখায় না কেন, এবং ওর আঙ্গুলই বা অত সরু আর কালচে কেন? এসব নানা চিন্তায় হঠাৎ মনে হলো যে আমাকে এই বাড়ির বাইরে যেতে হবে, তবেই আমি এর অভিশপ্ত রহস্য উদ্ঘাটন করতে সক্ষম হব। আমি চায়ের কাপে ওই দৃশ্য দেখার পর আর চা খেতে পারলাম না। প্রচণ্ড জ্বর ও দারুণ দুর্বল শরীর নিয়েও আমি কোনো রকম উঠে বাইরে যাবার প্রস্তুতি নিলাম। আমার সারা শরীর ব্যথা, মাথায় আঘাত লাগার ফলে ফুলে গেছে। তবুও বাংলোর বারান্দায় এসে দাঁড়ালাম। আস্তে আস্তে সিঁড়ি ভেঙে ঝোপঝাড়ের মাঝে রাস্তাটা অতিক্রম করে যখন বড় গেটটা খুললাম, পিছন থেকে সেই চেনা বিশ্রী আওয়াজ এলো কানে। আপ যা नहीं পাएंगे সাব, কই যা नहीं सकता। লোকটার কথায় আমার বুক কেঁপে উঠল, কিন্তু আমি উপেক্ষা করে বেরিয়ে এলাম। প্রায় 25 মিনিট হাঁটার পর আমার জিপ স্ট্যান্ড চোখে পড়ল। ওখানে একটা নেপালি ছেলেকে ডাক্তারখানা কোথায় জিজ্ঞেস করতে ও আমাকে একটা রাস্তার দিকে ইশারা করে বলল, কুছ দূর যাকে বায় মুড়কে কিসি কো ডক্টর বসু কা চেম্বার কাহা হ্যায় পুছিয়েগা। ছেলেটার কথা মতন গিয়ে ডাক্তার বসুর চেম্বার পেয়ে গেলাম।
একটা ঢালু রাস্তা বা একটা দোতলা বাড়ির নিচে বেশ পরিপাটি চেম্বার। দেখলাম একজন মাত্র রুগী। আমি গিয়ে বসলাম। ৮-১০ মিনিট পর আমাকে ডাকা হলো। ভিতরে ঢুকে দেখলাম একটা চেয়ারে বসে এক বৃদ্ধ ডাক্তার বসে আছেন। দেখে বয়স আন্দাজ করলাম ৬৫ থেকে ৭০। আমাকে দেখে উনি বাংলায় বললেন, এসো বাবা। ভদ্রলোকের গলার স্বর বড়ই দয়াময়। আমি গিয়ে বসলাম ও আমার নাম পরিচয় দেওয়ার পর আমার শরীরে যা সব অসুবিধা হচ্ছে ওনাকে সব খুলে বললাম। সব শুনে উনি আমার চোখের পাতা টেনে জিহ্বা বার করিয়ে পেটের ওদিক এদিক টিপে বলল, না বাবা, তোমার শরীরে তো কোনো শরীরে খারাপ লক্ষণ দেখছি না। ঠিকমতো খাবার দাবার খেয়েছিলে? পড়ে গেলে তো কারো শরীরে এতগুলো রোগ একসাথে দেখা দেয় না। আমি ওনাকে সব বললাম, কখন এবং কিসের পর থেকে আমার এই অবস্থা। ওনার মুখের ভাব যে এতটা বদলে যাবে তা আমি কল্পনাও করতে পারিনি। উনি প্রায় এক প্রকার চমকে উঠে প্রায় একটুর জন্য চেয়ার থেকে পড়তে পড়তে বাঁচলেন। চোখগুলো রসগোল্লার মতো বিস্ফোরিত করে আমার ভয়ার্ত কাপা গলায় শুধু বললেন, তুমি চার্লস প্যারাডাইসে থাকো? তোমাকে ওখানে কে থাকতে দিল? আমি ওনাকে কিছু বলবার আগেই উনি বললেন, দাঁড়াও, আমাকে ২ মিনিট দাও। তুমি একটু বাইরে যাও, আমি আমার চেম্বারটা গুছিয়ে আসছি। তুমি বাইরে গিয়ে একটু বসো। আমি বাইরে এসে বসার কিছুক্ষণ পর বৃদ্ধ ডাক্তার এসে আমাকে বললেন, চলো বাবা, আমার ঘরে গিয়ে বসবে। চেম্বারে এসব কথা বলা উচিত হবে না। বলে উনি ওনার চেম্বারের পাশেই একটা রেস্তোরাঁতে ২ প্লেট থুকপা ওনার ঘরে পাঠিয়ে দিতে বলে ওনার ঘরের দিকে অগ্রসর হলেন। চেম্বারের ওপরেই ওনার ঘর। উনি একাই থাকেন। আমাকে একটা সোফাতে বসতে বলে জলের বোতল এগিয়ে দিলেন। আমি খানিক জল খেয়ে ওনাকে প্রথম থেকে এখন পর্যন্ত যা যা হয়েছে সব খুলে বললাম। উনি দারুণ উৎসাহের সাথে আমার সম্পূর্ণ কথা শুনে যা বললেন তা আমি ওনার কথাতেই বলছি। শোনো বাবা, তোমাকে কথা বলা কি ঠিক হবে কি তা জানি না আমি। তবে তোমার যখন ঘোর বিপদ সামনে তখন আমাকে এই কথাগুলো বলতেই হবে এবং তোমারও কথাগুলো জানতেই হবে। প্রায় ৭০ বছর আগে উইলিয়াম সাহেব মারা যান। উনি এই বাংলোতে নানান অমানুষিক কার্যকলাপ করতেন। অনেক মানুষ মেরেছিলেন। উনি মারা যাবার পর বাংলোটা এখানকার তেহসিলাদের অধীনে চলে আসে। জমিদার নারায়ণ সিংহ এখানকার তৎকালীন তেহসিলানদের খুব ভালো বন্ধু হওয়ায় সুবাদে ওই বাংলোটা তখন উনি কেনেন ছুটি কাটাবার জন্য ও ওনার আনন্দ ফুর্তি করার জন্য। এককালে নানান বিশিষ্ট লোকদের জমায়েত হয় ওখানে। সন্ধ্যা হলে শুরু হতো নাচ গানের আসর। মজলিসে গোটা দার্জিলিং জেলার এমন কোনো গণ্যমান্য ব্যক্তি নেই যে ওখানে উপস্থিত থাকতো না। জমিদার মশাই নানান জায়গা থেকে বেছে বেছে বাইরে নিয়ে আসতেন ওনার এবং ওনার মিত্রদের বিনোদনের জন্য। জমিদারের একটা চাকর ছিল যার নাম ছিল তাও। লোকটাকে জমিদার কোথা থেকে এনেছিলেন কেউ জানতো না, তবে ও ছিল নেপালি। জমিদারের মজলিস যখন শুরু হতো তখন তাও হুকো সুরা এসবের যোগান দিত। বাবুদের হাত পা টিপে দিত এবং যে কোনো ফরমাস খাটতে এক কথায় রাজি থাকতো তাও। আমরা তখন অনেক ছোট। আমাদের মা গল্প করতো এই তাও নাকি কালো জাদু জানতো এবং শয়তানের পূজাও করতো। নানান গল্প শোনা যেত ওর ব্যাপারে, যা মনে পড়লে এই এখনো আমার গায়ে কাঁটা দিয়ে ওঠে। এই এলাকার লোকেরা ওকে একটু এড়িয়েই চলতো, আর তেমন কথা কেউই বলতো না ওর সাথে। জমিদারের অবশ্য এসব কিছুই জানা ছিল না। বিপদটা হলো যখন তাওয়ের মেয়ে ওর সাথে দেখা করতে এলো। সালটা আসলে আমার ঠিক মনে নেই, কারণ বয়স হয়েছে তো এই বয়সে এত কিছু মনে থাকে না। কথায় বিরতি পড়লো। একটা অল্প বয়সী নেপালি ছোকরা ২ প্লেট থুকপা রেখে চলে গেল। আমার এতক্ষণে খিদেও পাচ্ছিল আর সেই দুর্গন্ধটাও আসছিল না, তাই আমিও খেতে শুরু করলাম এবং ডাক্তারবাবুও তার কথা বলা শুরু করলেন। তা মেয়েটার বয়স ছিল ১৮ থেকে ২০। এসেছিল বাবার সঙ্গে দেখা করতে। কিন্তু দেখা করতে এসে যে ৩টে মানুষের জীবন পাল্টে যাবে তা কি ও ভেবেছিল? জমিদারের কুনজর গিয়ে পড়ল সেই বাচ্চা মেয়েটার ওপর। আর এ কথা নিশ্চয়ই এখনো বলে দিতে হয় না যে জমিদারের চারিত্রিক দিক থেকে কতটা সচ্ছল ছিল। দুর্ভাগ্যবশত মেয়েটা যখন এসেছিল তখন এই জমিদার ছিল ওই বাংলোতে। জমিদার মাঝে মাঝে আসতেন, ফুর্তি করতেন, আবার চলে যেতেন। মেয়েটার বাবা আপ্রাণ চেষ্টা করেছিলেন যাতে জমিদার মেয়েটাকে ছেড়ে দেয়, কিন্তু সেই অমানুষের নজরে যে একবার এসেছে সে কি আর অত সহজে ছাড় পায়?
দিনের পর দিন বাচ্চা মেয়েটার ওপর জানোয়ারের মতো অত্যাচার করতেন সেই জমিদার। বোধহয় এমন কোনো কাজ নেই যা মেয়েটাকে দিয়ে অমানুষটা করায়নি। তাও দিনের পর দিন দাঁত চেপে সহ্য করতে সব। আচ্ছা বলো তো, একটা বাবার পক্ষে কি এগুলো সহ্য করা সম্ভব? তবুও সে সেই নরকের যন্ত্রণা দিনের পর দিন সহ্য করত। অনেকবার তাও গ্রামের লোকদের বলেছে ওর কষ্টের কথা, বলেছে ওর মেয়ের যন্ত্রণার কথা, কিন্তু ওই অমানসিক অত্যাচারী জমিদারের বিপক্ষে কেউ কথা বলার সাহস করেনি। বেচারা অনেকবার ছুটে গেছিল তেহসিলাদের কাছে, কিন্তু না, শেষকালে আর রক্ষা পায়নি বাচ্চা মেয়েটা। অত্যন্ত নির্মমভাবে ফুলের মতো বাচ্চা মেয়েটাকে নারকীয় যন্ত্রণা দিয়ে হত্যা করেছিলেন সেই জমিদার বাংলোর বেসমেন্টে। মারার আগে মেয়েটার মুখে এপার থেকে ওপার অবধি কেটে ফেলেছিলেন। নরকের অমানসিক যন্ত্রণা সহ্য করে মেয়েটা শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিল ওই অভিশপ্ত বাড়িতে। তাও শেষকালে পাগল হয়ে যায়। ও দায়ী করে গোটা কালিম্পংবাসীকে ওর কন্যার মৃত্যুর জন্য। আমি নিজে না শুনলেও অনেকেই শুনেছে ওকে বলতে যে ওই বাংলোতে আর কেউ ঢুকলে বেঁচে বেরোতে পারবে না। ওর মেয়ের মৃত্যুর প্রতিশোধ ও নেবেই, আর নেবে আরো ভয়ঙ্কর ভাবে। লোক ভাবতো বোধহয় পাগল হয়ে গিয়ে প্রলাপ বকতো তাও। কিন্তু কিছুদিন পর যখন জমিদার নিখোঁজ হয়ে যান এবং ওই বাড়ির বেসমেন্টে যখন জমিদারের অতীব বিকৃত লাশ মেলে, তখন সবার মনে ভয় সঞ্চার হয়। অনেকে বলে তাও শয়তানের পূজা করেছিল, নিজেরও ওর মেয়ের রক্ত দিয়ে আর জন্ম দিয়েছিল কচকাণ্ডি, যা ওই বাংলোকে চিরকালের মতো এক অভিশপ্ত মৃত্যুপরী বানিয়ে দেয়। তারপর থেকে ওই বাড়ির কাছাকাছি আর লোকজন সেরকম যেত না। অনেকে এও দাবি করে নাকি কখনো সন্ধ্যার দিকে ওদিকে থেকে আসার সময় লোক একটা যুবতী মেয়ের কাটা মুখ নিয়ে দাঁড়িয়ে থাকতে দেখে। এই বলে উনি থামলেন। আমি একটা ঢোক গিলে জিজ্ঞেস করলাম, আর তাওয়ের কি হলো? জবাবে উনি বললেন, ও, জমিদারের মৃত্যুর হপ্তাখানেক পর সেও আত্মহত্যা করে নিজের গায়ে আগুন লাগিয়ে ওই বেসমেন্টে। আমার ডাক্তারের কথা শুনে শিরদাঁড়া ঠান্ডা বরফের মতো হয়ে গেল। আমি জিজ্ঞেস করলাম, ডাক্তারবাবু, এই কিচকান্ডি জিনিসটা কি? উনি শুধু আমায় একটু বললেন, একটা যুবতী মেয়ের অতৃপ্ত হিংস্র প্রেতাত্মাকে নেপালের লোকেরা কিচকান্ডি বলে। বলে বললেন, তবে এখানেই শেষ না, এর আরো অনেক গল্প আছে যা একমাত্র একজনই জানেন। সে হলো মাংপং, গ্রামের প্রধান, গাঁও বুড়ো মাওপো। এবং আমরা কালকে সেই গ্রামে যাব বলে ঠিক করলাম। ডাক্তারের কথা শুনে আমার বেশ ভয় করছিল। ভাবছিলাম আবারও সেই অভিশপ্ত বাংলোতে ফিরতে হবে। না জানি কি অপেক্ষা করছে আমার জন্য। না জানি কালকে ডাক্তারের সাথে যেতে পারবো কিনা। কাঁপা কাঁপা শরীর নিয়ে কোনো রকম উঠে দাঁড়ালাম। ডাক্তারকে বিদায় জানিয়ে বেরিয়ে এলাম। ডাক্তার শুধু বললেন, সাবধানে থেকো বাবা, ঈশ্বরের নাম জপতে থাকো, তোমার মঙ্গল হোক। আমি কাঁপা কাঁপা পায়ে বাংলোর দিকে এগুতে লাগলাম। রাস্তায় নেমে দেখলাম আকাশটা কালো হয়ে আসছে, গুড়গুড় আওয়াজ দিচ্ছে। মাঝে মাঝে কিছুক্ষণ পরেই বৃষ্টি নামার সম্ভাবনা আছে। এটাই পাহাড়ের আবহাওয়া। এই ঝলমলে রোদ, তারপর মুহূর্তে আকাশ ভার। যদিও সময়টা দুপুর ছিল, তবুও আকাশের মেঘ জমার কারণ মনে হচ্ছিল আসন্ন সন্ধ্যা। রাস্তায় বিশেষ লোকজনও নেই। দোকানপাট গুটিয়ে যে যার বাড়িতে চলে গেছে। আবহাওয়ার এই দশাতে রাস্তায় পর্যটকদেরও তেমন ভিড় ছিল না। আমার মন ব্যাকুল ছিল, বেশ ভয় অনুভব করছিলাম আমি আমার সর্বাঙ্গে। সবকিছুই কেমন যেন ফ্যাকাশে লাগছিল আমার। আমি ফোন বের করে বাবার নম্বরে কল দিলাম। ভার কয়েকবার বাজার পর ওপার থেকে আওয়াজ পেলাম, হ্যালো টুবাই, কোথায় তুই? শরীর কেমন আছে? জবাবে আমি, এই তো বাবা, ডাক্তার দেখিয়ে বাংলোর দিকে যাচ্ছি, কিছুটা ভালো বোধ করছি। তোমরা কত দূর? ওপার থেকে বাবা বললেন, আমাদের এখনো ঘন্টা দুয়েকের মতো লাগবে ফিরতে। শোন, সাবধানে বাংলোয় ফিরে চুপচাপ রেস্ট নে। আর দুপুরে কি খেলি? আমি বললাম, থুকপা খেয়েছি বাবা। তোমরা? জবাবে, আমরা ভাতই খেয়েছি। আচ্ছা শোন, এই এখনই বেরোবো ড্রাইভার ডাকতে।
এখন রাখলাম, তুই ফিরে রেস্ট নে, তোর জন্য খাবার নিয়ে আসবো, আর বেরোবার দরকার নেই। আমি ঠিক আছে বলে ফোন রেখে দিলাম। খুব আস্তে আস্তে হাঁটতে হাঁটতে আমি একটা ফার্মাসিউটিক্যাল দোকানের সামনে গিয়ে ডাক্তারবাবুর দেওয়া কয়েকটা ওষুধ কিনে আবারও হাঁটা শুরু করলাম। ক্রমে মিনিট 15 পর জনবসতি এবং জমজমাট জনবহুল এলাকাটা ছাড়িয়ে একটা নির্জন রাস্তায় ঢুকলাম। এই রাস্তারই শেষ বাঁকে আমাদের বাংলো। মনটা ধুরধুর করছিল। পাগুলোতে যেন কেউ ভারী দুটো ওজন চাপিয়ে দিয়েছে। শারীরিক দিক থেকে দুর্বল, তার উপর আজ যা সব শুনেছি, তারপর আমার পা আর এগোতেই যেন চাইছিল না। কোনো এক টানে যেন আমি ক্রমশ বাংলোর দিকে অগ্রসর হচ্ছি। মনে পড়ছে সেই জমিদার ও সাহেবের কত হিংস্র গর্হিত নৈরপৈশাচিক কাণ্ড। কিছুতেই নিজের মনকে সান্ত্বনা দিতে পারছিলাম না আমি। রাস্তাটা অনেকটাই চড়াই। এবার বিদ্যুতের আওয়াজ এলো। মুখে দু এক ফোঁটা বৃষ্টির ফোঁটা পড়ে আমি দ্রুত পা চালালাম। শেষ বাঁকটা ঘুরতেই চোখে পড়ল বাংলোটা। আস্তে আস্তে লোহার গেটটা খুলে প্রবেশ করলাম আমি। ভেতরে যথারীতি অন্ধকার ছিল, শুধু বারান্দায় ওই লাইটটা ছাড়া। আমি আমার ঘরে ঢুকতেই বিশ্রী সেই দুর্গন্ধে আমার গা গুলিয়ে উঠল। এবার ভাবলাম, না, আর সহ্য করা যায় না। কেয়ারটেকারকে ডাক দিলাম। তাকে এই দুর্গন্ধের কথা জানাতে সে অবিলম্বে আমায় বলল, কাহা সাব, হামকো তো কোই বদবু নেই আ রাহা হ্যায়। ভাবলাম, এ কি করে সম্ভব? আমার ঘরে এত বিশ্রী পচা গন্ধ, আর সে বলে নাকি সে কোনো গন্ধই পাচ্ছে না। বাংলোর ভেতরে ঢোকার পর থেকেই মনে একটা ভয় কাজ করছিল। প্রতিনিয়ত মনে হচ্ছে আমার পেছনে কেউ বোধহয় দাঁড়িয়ে আছে। এটা অনুভব করলেও কাউকে দেখতে পাচ্ছি না। আমি চেঞ্জ করার জন্য বাথরুমের দিকে গেলাম। বাথরুমের প্যাসেজটা পেরোনোর সময় হঠাৎ আমার হৃৎপিণ্ড কাঁপিয়ে দিয়ে বাংলোর আলোটা চলে গেল। সঙ্গে সঙ্গে শুরু হলো একটা চাপা গোঙানির আওয়াজ। ঠিক ঠাউর করতে পারলাম না আওয়াজটা কোন দিক থেকে আসছে। ওরকম দারুণ শীতেও আমার কপালে বিন্দু বিন্দু জমায়েত হলো ঘামের ফোঁটা। হৃৎপিণ্ড বেশ জোরে জোরে চলছে। কোনো রকমে একটা ঢোক গিলে ভাঙা গলায় কেয়ারটেকারকে ডাকার চেষ্টা করলাম। কোনো সাড়া পেলাম না। প্যাসেজটা ঘুটঘুটে অন্ধকার ছিল। মাঝে মাঝে বিদ্যুতের আলোয় 1 সেকেন্ডের জন্য সব দেখা যাচ্ছিল, যার পরের মুহূর্তেই সব নিকষ অন্ধকার। আমি আস্তে আস্তে ওই অতটুকু আলোয় আন্দাজ করছিলাম বাথরুম আমার থেকে কতটা দূরে। বাথরুম থেকে 5 বা 6 পা দূরে হঠাৎ একটা বিদ্যুতের ঝলকানিতে একটা দৃশ্য দেখে যে আমার হার্ট অ্যাটাক হয়নি, এটাই ভগবানের কৃপা। যে কোনো দুর্বল মানুষ থাকলে হয়তো সেই মুহূর্তে শেষ নিঃশ্বাস ত্যাগ করত। আমি স্পষ্ট দেখলাম হাত পাঁচেক দূরে একটা সাদা ফ্রক। হ্যাঁ, একটা সাদা ফ্রক পরে প্রায় কোমর অবধি লম্বা কালো চুলগুলো ছেড়ে একটা অল্প বয়সী মেয়ে দাঁড়িয়ে আছে আমার দিকে হিংস্র দৃষ্টিতে তাকিয়ে। তার পাগুলো সাধারণ মানুষের থেকে প্রায় দ্বিগুণ, হাতগুলো হাঁটুর কাছে অবধি। সম্পূর্ণ সাদা মুখের মধ্যে তার এই কান থেকে ওই কান অবধি লম্বা কাটা ঠোঁটটা দেখলাম। তার চেয়েও ভয়ঙ্কর তার ভেতর থেকে বেরিয়ে আসা হিংস্র নেকড়ের মতো সরু সূচালো দাঁতগুলো, যার ফাঁক থেকে রক্ত চুইয়ে পড়ছে সেই লম্বা কাটা ঠোঁট বেয়ে। দৃশ্যটা দেখার কয়েক মুহূর্ত বাকরুদ্ধ হয়ে গেলাম। সম্পূর্ণ গায়ে একটা 1000 ভোল্টের তড়িৎ প্রবাহিত হলো, যাতে আমার পুরো গায়ের সব কটা লোম খাড়া হয়ে গেল। আমার দাঁতের দাঁত লেগে যাওয়ার জোগান হলো, যেন একটা কাঠের পুতুল হয়ে গেছি আমি। কিন্তু পরের মুহূর্তে দেখলাম নির্ভেদ নিকষ অন্ধকারের সমুদ্র আমার সামনে। কোথাও কিচ্ছু নেই। সম্বিত ফিরল কেয়ারটেকারের আওয়াজে। দেখলাম হঠাৎ করে সে অন্ধকার ভেদ করে কেয়ারটেকার আমার সামনে এসে দাঁড়ালো। তার হাতে একটা মোমবাতি। মোমবাতির আলোয় তার মাফলার মুড়ি দেওয়ার মুখটা যেন আরো অদ্ভুতুরে লাগছে। আমার সামনে দাঁড়িয়ে বলল, ইয়ে লিজিয়ে সাব। আমি অস্পষ্ট স্বরে তাকে জিজ্ঞেস করলাম, আচ্ছা, ইয়ে মানে এক্ষুনি আমি মানে। জবাব এলো, ঘাবড়াইয়েন না সাব, ये इधर ही रहता है इस বাংলো মে। আমি কাঁপা কাঁপা হাতে মোমটা নিয়ে তাকে বললাম একটু এখানে দাঁড়াতে, আমি এখনই চলে আসবো।
বাথরুমে হাত পা ধুয়ে ওই মোম নিয়ে আমি আমার ঘরের দিকে এলাম। আমার সামনে কেয়ারটেকার। একটা জিনিস আমি এই প্রথম উপলব্ধি করলাম যে কাঠের উপর কিছু পড়লে বা কেউ হাঁটলে সেটা ধূপধাপ আওয়াজ হয়। কিন্তু যখন আমি এলাম আমার ঘর অবধি, আমি কিন্তু তার অর্থাৎ কেয়ারটেকারের কোনো আওয়াজই পেলাম না। মনে হলো শূন্যে ভেসে যাচ্ছে লোকটা। আরও একটা জিনিস লক্ষ্য করলাম, আমার হাতের মোমটায় আমার ছায়া পড়ছে কাঠের মেঝেতে, কিন্তু সামনে তার কোনো ছায়া পড়েনি। এবার সত্যি মনে হলো যে এই মানুষটা কোনো রক্ত মাংসের মানুষ হতেই পারে না। এর কোনো শরীর নেই, নেই এক বিন্দু রক্ত তার শরীরে। এরকম একটা লোডশেডিং এ সন্ধ্যায় বাংলোয় দুটো অশরীর প্রেতাত্মার সঙ্গে এই প্রথমবার আমি একা। আমার ঘরের স্টাডি টেবিলের মোমটা রাখা, তার অল্প আলোয় সারা ঘর একটা আলো আঁধারি পরিবেশ সৃষ্টি করেছে। আমি ফায়ারপ্লেসের সোফাতে বসেছিলাম আর তাকিয়েছিলাম বড় উত্তরমুখী জানালাটার দিকে। একটা দম বন্ধ করা পরিবেশ, সম্পূর্ণ নিস্তব্ধ। নিজের হৃৎপিণ্ডের আওয়াজ নিজের কানে আসছিল। আমি সোফাতে বসে বসে আজকেই যেন নরখাদক চায়ারগুলোর কথা ভেবছিলাম। কখন জানি নিজেই অজান্তে দু চোখ পাতা এক হয়ে গিয়েছিল। হঠাৎ কতগুলো পায়ের আওয়াজ, গলার আওয়াজে তন্দ্রাটা ভেঙে গেল। পিছনে ফিরে দেখলাম বাবা মা এসেছে। আমি একটু স্বস্তি পেলাম। আমার জন্য বাবা মোমো আর মঞ্চ স্যুপও নিয়ে এসেছিল। কিন্তু আমার খিদে ছিল না। বাংলোয় ঢোকার পর থেকে মাথাটাও ব্যথা করছিল। আমি কোনো রকমে অল্প একটু খেয়ে আমার ঘরে বিশ্রাম নেওয়ার জন্য গেলাম। আমার শরীরে হঠাৎ একটা পরিবর্তন আমি বেশ লক্ষ্য করছি। বাইরে যতক্ষণ ছিলাম শরীর খারাপ থাকলেও এতটা খারাপ লাগেনি। এখন যেন একটু বেশিই খারাপ লাগছে। আমার ঘরে শুয়েছিলাম আমি। কিছুক্ষণ পর বাবা মা এলো। বাবা জিজ্ঞেস করলো, কিরে, ডাক্তার কি বললো? আমি বললাম, ও সেরকম কিছু না, নতুন পরিবেশ তাই শরীর মানিয়ে নিতে একটু অসুবিধা হচ্ছে। কিন্তু বাবাকে কিন্তু বোকা বানানো এত সহজ না। ঠিক ধরে নিল। বলল, তুই এর আগেও তো অনেক জায়গায় ঘুরেছিস, কই এরকম তো হয়নি কখনো, কি ব্যাপার? আমি বললাম, আহ বাবা, তুমিও না, বলছি তো সেরকম কিছু না। তুমি বলো, আজকে কেমন তোমরা ঘুরলে? বাবা বললেন, প্রথমে আমরা গেলাম থারপা ছোলিং মনাস্টেরি। বিশাল গেটের ভেতর দিয়ে আদিম তিব্বতী কায়দায় তৈরি এক বিশাল মঠ। দেখলাম জায়গায় জায়গায় সারি সারি বড় বড় জপযন্ত্র। সব লামা, সব বিভিন্ন বয়সের, সব দল বেঁধে এদিক ওদিক যাচ্ছে। মঠের গায়ে তিব্বতী ভাষায় কত কিসব লেখা, কত তিব্বতী দেবতাদের ছবি টাঙানো, মাথায় কত রকমের সব পতাকা যার মধ্যে তিব্বতী মন্ত্র লেখা। বেশ একটা সুন্দর আবহাওয়া, পরিবেশটাও বেশ ভালো। মঠের ভিতরে ঢুকতে দেখলাম বড় বড় পিলারের মধ্যে নানান ধরনের তিব্বতী কারুকার্য ও বুদ্ধের জীবনী থেকে নানান ঘটনার ছবি। ভেতরটা শান্ত নিস্তব্ধ একদম। শুধু কতগুলো লামা সামনে ধ্যান করছে, এক মানুষ উঁচু বেদির উপর এক বিশাল বুদ্ধের মূর্তির সামনে। আমি আর তোর মা এগিয়ে যেতে, যে ওদের মধ্যে সবচেয়ে বয়স্ক, সে চোখ খুলে আমাদের সাথে কথা বললেন। দেখে ওদের গুরু বলেই মনে হলো। কি সৌম্য মূর্তি, বৃদ্ধের যেন চেহারা দিয়ে আলোক রশ্মি প্রতিফলিত হয়ে বেরোচ্ছে। আমরা ওনার সামনে ধূপ জ্বালিয়ে বৃদ্ধের মূর্তির সামনে আরাধনা করলাম। তারপর ওনার সাথে কথা বলার সময় উনি আমাকে একটা মেরুন আর হলুদ সুতো দিয়ে বললেন পরিবারের সবাইকে পরিয়ে দিতে। এটা নাকি বুদ্ধের সুতো, পড়লে মঙ্গল হবে। এই ঘটনাটাই আপনাদের বলার ছিল। এছাড়া বাদবাকি যা ঘোরার গল্প তা না হয় অন্য কোনো দিন বলবো। এবার মূল গল্প শুরু করা যাক। বাবা আমাকে বাবাদের ঘোরার ঘটনা শুনিয়ে আমার হাতে ওই সুতোটা বেঁধে দিয়ে নিজেদের ঘরে চলে গেলেন। আমার বাবা চিরকালই এসবের অবিশ্বাসী, কিন্তু আজকে তাহলে এরকমভাবে আমাকে এটা পড়ালো কেন? আমার শরীর খারাপ বলে? কি জানি। আমি বাবা চলে যাওয়ার পর দরজা লাগিয়ে বিছানায় এসে জানালার দিকে মুখ করে শুয়ে রইলাম। মোবাইলে দেখলাম টাওয়ার নেই, অতএব ওটা আর ব্যবহার করা যাবে না। বাইরে বিদ্যুৎ চমকাচ্ছে আর মিনিট 10 পর মুষলধারে বৃষ্টি নামলো বজ্র বিদ্যুৎ সহ। আমি জানালার দিকে মুখ করে শুয়েছিলাম। বৃষ্টির আওয়াজ কানে আসছিল। ঠান্ডা পরিবেশ, আমি লেপের ভিতরে জড়সড় হয়ে ঘুমিয়ে পড়েছিলাম। আপনারা বললে হয়তো বিশ্বাস করবেন না, ওই একটা রাত,
ওই একটা রাত যে আমার জীবনে এরকম করে দেবে, অতটা জানলে আমি আর কোনো দিনও বাংলোতে ফিরতাম না। এত ভয়ঙ্কর বিভীষিকাময় রাত আর বোধহয় জীবনে আসবে না আমার। জানি না কোন জন্মের পাপের ফল ঈশ্বর আমায় দিয়েছে সেই রাতে। ঘটনাটা একেবারে আপনাদের বললে ভাববেন আমি মিথ্যে বলছি, তাই আপনাদের সম্পূর্ণ গল্পটা শুনিয়ে শেষে বলবো। রাত তখন কয়টা হবে আমি সঠিক বলতে পারবো না। একটা বিশ্রী গন্ধে ও আজব এক আওয়াজে ঘুমটা ভেঙে যায়। চোখ খুলতেই যেটা অনুভব করলাম সেটা হলো আমার গায়ে দারুণ জ্বর আর সারা শরীরে ব্যথা। দেখলাম ঘর অন্ধকার, মোমবাতি নিভে গেছে। বাইরে তখনও ঝড় বৃষ্টি চলছে, মাঝে মাঝে বিদ্যুতের ঝলকানিতে ঘরময় আলো হয়ে যাচ্ছে। এদিক ওদিক তাকাচ্ছে, হঠাৎ জানালার বাইরে বিদ্যুতের ঝলকে দেখলাম একটা নারী মূর্তি চুল খোলা রেখে তাকিয়ে আছে ঘরের ভিতরের দিকে। তার মুখ দেখা যায় না, শুধু ছায়া দেখা যায়। আমার গোটা গা শিহরিত হলো। আমি নিমেষে চোখ বন্ধ করে ফেললাম। কাউকে যে চিৎকার করে ডাকবো তার জোর নেই আমার। কেউ যেন আমার সবটুকু কথা বলার শক্তি কেড়ে নিয়েছে। আমি চোখ বন্ধ করে শুয়েছিলাম, গোটা গা কাঁপছে আমার। এমন অভিজ্ঞতা আমি জীবনেও করিনি। বেশ কিছুক্ষণ পর আমার পায়ের পাতায় একটা ঠান্ডা হাতের স্পর্শ অনুভব করলাম। স্পর্শটা এতটাই ঠান্ডা যেন মনে হলো আমার গোটা গা একটা বিদ্যুতের ঝলকানি খেলো, আর সঙ্গে সঙ্গে আমার গায়ের সব কটা লোম খাড়া হয়ে গেল। হৃৎপিণ্ড যেন এক্ষুনি বুক চিরে বেরিয়ে আসবে। আমি ভয়ে কাঠ হয়ে গেলাম। কিছুক্ষণ পর সে আমার পা ছেড়ে দিল। আমি লেপের ভেতর থেকে মুখ বের করেও বেশ বুঝতে পারলাম সেই সাদা ফ্যাকাশে চামড়ার মালকিন আমার গোটা ঘরময় হেঁটে বেড়াচ্ছে। কোনো সময় উল্টো হামাগুড়ি দিচ্ছে, আবার কোনো সময় অপরের দেওয়াল থেকে ঝুলছে। কি বিশ্রী গন্ধ তার গায়ে! কালো চুলগুলো মুখের কাটা দাগ ঢেকে দিয়েছে। একবার মনে হলো দরজার কোণ থেকে আমার দিকে তাকিয়ে আছে সে। হাতের বড় বড় নখগুলো আর হিংস্র দাঁতগুলো এক্ষুনি আমার ঘাড়ে বসিয়ে দেবে। মনে হলো এই যাত্রায় আর বাঁচব না, এই শেষ। এভাবেই বোধহয় আমার মৃত্যু লেখা ছিল। বাবা মার সাথেও একবার কথা বলতে পারবো না। এবার মূর্তিটা নড়ল, দরজা থেকে সরে আস্তে আস্তে আমার বিছানার দিকে আসলো। হিংস্র দাঁতগুলো চুলের ফাঁক থেকে উকি দিচ্ছে। মুখের ভিতরটা লাল, সরু লকলকে একটা জিভ, লম্বা লম্বা ঠ্যাংগুলো ফেলে আমার বিছানার দিকেই আসলো। আমি ভয়ে চোখ বন্ধ করে জীবনের শেষবারের মতো ইস্ট নাম জপ করছিলাম। জীবনের মায়া ত্যাগ করে এবার যাওয়ার সময়। এক প্রেতাত্মার হাতেই আমার মৃত্যু ছিল। এই অপদেবতী পিশাচি আমায় আর জ্যান্ত রাখবে না, আর আমার মাংসতেই ওর ক্ষুধা মেটাবে। আমার মনে হলো আমি আমার বিছানা থেকে ক্রমশ উপরে উঠে যাচ্ছি, শূন্যে ভাসছি আমি। হ্যাঁ, ঠিক তাই। আমার শরীরের নিচে কোনো শক্ত কিছু নেই, আছে শুধু হাওয়া। সেই পিশাচি আমার নিচে, হিংস্র রক্তমাখা দাঁতগুলো বের করে খিলখিল করে হাসছে। নিজের শিকারের সাথে খেলছে সে। খেলা হয়ে গেলে সেই দাঁতগুলো দিয়ে আমার মাংস ছিঁড়ে ছিঁড়ে খাবে সে। হঠাৎ ধুম করে নিচে পড়ে গেলাম। এবার যেই ঘটনাটা ঘটলো তারপর আমার আর জ্ঞান রইল না। দেখলাম অতিরিক্ত ক্রোধে সেই পিশাচি অশরীরী গলা ফাটিয়ে চিৎকার করছে, সারা ঘর দাপাচ্ছে। তার সেই ভয়ানক দাপানো আর চিৎকার, সে কি ভয়ানক! শরীরে রক্ত জমিয়ে দেওয়ার মতো। গলা চিরে চিৎকার, বাংলো ফেটে যাবে একবারে। আমি ভয়ে ওই পাশে ফিরে চোখ বন্ধ করে শুয়ে আছি। সেই চিৎকার শুনছি আর ইষ্ট নাম জপ করছি নিজের শেষ সময়ে। এমন সময় মনে হলো আমার ওই পাশে, আমার পাশে সেই কেউ শুয়েছে। আমি বেশ বুঝতে পারছিলাম সে কোনো রক্ত মাংসের মানুষ নয়। তার শরীরে কোনো তাপ নেই, আমার বিছানায় কোনো ওজন বাড়েনি। শুধু অনুভবে বুঝলাম আমার পাশে কেউ এসে শুয়েছে। আমার তখন অবস্থা শেষের পর্যায়ে, ভয়ে গায়ের রক্ত জমে গেছে, জ্ঞান হারালাম আমি।
পরের দিন সকাল 7টার সময় হঠাৎ লাফিয়ে উঠলাম। রাত্রের কথা মনে পড়তেই শরীর শিহরণ হলো। এমন বিভীষিকাময় রাত আর বোধহয় কোনোদিনও আসবে না। একবার মনে হলো আমি কি বেঁচে আছি? নিজের গায়ে একটা চিমটি কাটতে সেই ভুল ভাঙলো। আজকে কথা ছিল আমার আর ডাক্তারবাবুর মাংপং গ্রামের গৌবুড়ো মাউপোর সাথে দেখা করার। তাই একটু স্বাভাবিক হতেই মুখ হাত ধুয়ে তৈরি হয়ে গেলাম। ডাক্তার বসু 9টায় বলেছিলেন। আমি 7:30টায় বেরোবো বলে ঠিক করলাম। রেডি হয়ে বাইরে বেরোতে দেখলাম বাবা আর মাকে। আমি বাবা আর মাকে আমার যাওয়ার কথা বললাম। ভেবেছিলাম কালকে রাত্রের ঘটনাটা বলবো, কিন্তু গাওবুড়োর সাথে কথা না বলে বাবাকে কিছু জানাবো না বলে ঠিক করলাম। বাবাকে বললাম মাংপং যাব ডাক্তারবাবুর সাথে ঘুরতে। ওখানে মহানন্দা ওয়াইল্ড লাইফ সঞ্চয়ারি আছে, সেখানেই যাব বলে ঠিক করেছি। আমি ভেবেছিলাম বাবা মাও হয়তো যেতে চাইবে আমার সাথে, কিন্তু না, বরং তার উল্টোটা হলো। বরং আরো অবাক হলাম যখন সঙ্গে যাওয়া তো দূরের কথা, বাবা যখন বলল, টুবাই, আজকে আমি আর তোর মা একটু দূরে ঘুরতে যাচ্ছি। মনে হয় না আজকে রাতে ফিরতে পারবো। আমরা আজকে একটু মালদার দিকে যাব, খুব জরুরি কাজ পড়ে গেছে। তুই আজকে রাতে ডাক্তারের সাথে থাকিস, ও কালকে ট্রেনের টিকিট কেটে কলকাতা ফিরে যাস। আমরা সরাসরি তোর সাথে কলকাতায় দেখা করব। আমি কোনো মাথামুন্ডু খুঁজে পেলাম না। অবাক হয়ে বললাম, মানে? কি বলছো কি? তোমরা মালদা কি করতে যাবে? আর আমি একা একা যাব মানে? বাবা বেশি কথা না বাড়িয়ে বলল, খুবই জরুরি কাজ, তাই অগত্যা যেতেই হচ্ছে। না হলে আমরা আরো কয়েকদিন থাকার প্ল্যান করেছিলাম, কিন্তু বুঝিস তো জরুরি কাজের জন্য যেতেই হবে। অফিস থেকে কল এসেছে। অগত্যা আমিও আর কথা বাড়ালাম না। ভিতরে গিয়ে নিজের আরো যা যা জামা কাপড় ছিল সব গুছিয়ে ব্যাগটা নিয়ে বেরিয়ে এলাম। যাওয়ার আগে শুধু বাবাকে একটা কথাই জিজ্ঞেস করেছিলাম, আচ্ছা বাবা বলো তো, এই বাংলোটা তুমি কার থেকে বুক করেছিলে? আসলে এত পর্যটক আর এটাই সিজন, তাই যেই বাংলোটা আমি ভাড়া করতে চেয়েছিলাম সেটা পাইনি রে। তাই আমার এক কলিগ বলল যে ওখানে নাকি এই একটা বাংলো আছে যার কেয়ারটেকারকে সে চেনে। বলল তুমি আরামসে গিয়ে থাকতে পারো, কেউ থাকে না ওইখানে। আমি বললাম, আচ্ছা, বেশ তো। কি নাম বলেছিল কেউ কেয়ারটেকারের? ও তো বলল কি যেন নামটা, কি তো তাও তো খেয়াল পড়ছে না, বিশেষ মনে নেই আমার। কেন, কি হয়েছে? আমি বললাম, না কিছু না। আচ্ছা শোনো, তোমরা এক্ষুনি বেরিয়ে যাও। আমি পরশু ট্রেন ধরে কলকাতায় ফিরে তোমাদের সাথে দেখা করব। কেমন? এখন আসি। সাবধানে যেও তোমরা, আর ফোন করো। এই বলে বাংলোর গেট দিয়ে বেরিয়ে গেলাম আমি। হাঁটতে হাঁটতে আমি ভাবছিলাম যে আমি যা মনে করেছিলাম তাই ঠিক। ওই কেয়ারটেকারই তাও, আর কালকে রাত্রে দেখা সেই প্রেতাত্মা ওর মেয়ে, এই বিষয়ে আমার আর বিন্দুমাত্র সংশয় রইল না। আমার গায়ের জ্বরটা একটু কম ছিল, আর ভয়টা অনেকটা কেটে গিয়েছিল। ভাবলাম ভালোই ভালোই বেরিয়ে আসতে পারলাম অবশেষে সেই অভিশপ্ত প্রেতপুরী থেকে। ডাক্তার বসুর চেম্বারের সামনে যখন পৌঁছালাম তখন প্রায় 8:35। ভদ্রলোক চেম্বারেই ছিলেন। আমাকে দেখে যেন একসাথে অবাকের সাথে খুশিও হলেন। বললেন, তুমি ঠিক আছো তো বাবা? আমি বললাম, হ্যাঁ একদম ঠিক আছি, আর কালকে থেকে শরীরটাও একটু ভালো বোধ করছি। তা বেশ, তা বেশ, দেখে বড় ভালো লাগলো। তা একটু চা খাবে তো? সাথে একটু স্যান্ডউইচ চলবে? আসলে অনেকটা পথ না খেয়ে বেরোলে রাস্তায় শরীর খারাপ লাগবে। আমি বললাম, বেশ তো, বলুন আপনি, তবে টাকা কিন্তু আমি দেব। উনি বেশ বিরক্তির স্বরে বললেন, ছি, আমি তোমার বাবার বয়সী, তোমার থেকে টাকা নিতে পারি? তুমি চুপচাপ চেম্বারে বসো, আমি অর্ডার দিয়েই আসছি। উনি গতকালের রেস্তোরাঁতেই 2 কাপ চা আর 2 প্লেট ক্ল্যাব স্যান্ডউইচ বলে চেম্বারে ফিরলেন। ওনাকে কালকের রাতের কথা সম্পূর্ণ বিবরণ করলাম। শুনে উনি কয়েকবার ঠাকুরের নাম জপ করে বললেন, তোমার ভাগ্য ভালো যে তুমি ওই বাড়ি থেকে বেঁচে ফিরেছ। লোকেরা এখনো সন্ধ্যার পর ওই পথ মারায় না। এমন ঘটনা শোনা গেছে যে সন্ধ্যার দিকে এক অল্প বয়সী তরুণীকে অনেকে দেখেছে। কোনো সময় উল্টো হয়ে গাছে ঝুলছে, কোনো সময় রাস্তার লোকদের ডাকছে, কোনো সময় হাসছে, কিন্তু যারা যারা দেখতে গিয়ে এগিয়েছে তারা কেউ আর বেঁচে নেই। তার লম্বা কাটা ঠোঁট আজও ওই কালিম্পংবাসীর মনে বিভীষিকা সঞ্চার করেছে। লোক ওই রাস্তাটাকে লোকমুখে কি বলে জানো? আমি বললাম, না। উনি বললেন, মরণ গলি বলে।
আমি বেশ কিছুক্ষণ চুপ করে ভাবছিলাম, আমি কি সত্যিই এতটা ভাগ্যবান যে এরকম একটা বাড়ি থেকে বেঁচে বেরিয়েছি, নাকি আমি এখনো স্বপ্ন দেখছি? হঠাৎ চা আর স্যান্ডউইচ আসার ফলে মনোযোগটা ভেঙে গেল। ডাক্তার বসু বললেন, চলো চলো চটপট খেয়ে নেওয়া যাক, আবার অনেকটা পথ যেতে হবে। আমি খেতে খেতে আমার বাবা মার কথা ওনাকে বললাম। উনি বেশ অবাক হয়ে বলল, বাহ, সে তো দারুণ কথা। যাক ভালো যে সবাই ভালো ভালো বেরিয়ে গেছে। ঈশ্বরের এক অশেষ কৃপা। উনি যেন সবার মঙ্গল করেন। খাওয়া শেষ হলে পরে উনি ওনার বাড়ির পেছন দিকে ওনার গ্যারেজের ভেতর থেকে ওনার 4 চাকা গাড়ি বের করলেন এবং প্রায় 9টা 10 নাগাদ আমরা মাংপংয়ের উদ্দেশ্যে রওনা হলাম। মিনিট 10-এর মধ্যে গাড়িটা বাজার, দোকান ও জনবহুল এলাকা ছাড়িয়ে একেবারে পাহাড়ি পথ ধরল। একদিকে ঢালু পাহাড়, অন্যদিকে গভীর খাদ। দূরে বিরাট বিরাট পাহাড় চোখে পড়ছিল, যার পুরোটাই সবুজে ঢাকা। আমাদের গাড়ি চড়াই উতরাই পেরিয়ে একের পর এক বাঁক অতিক্রম করছিল। বলতেই হবে ডাক্তারবাবু এই বয়সে এসেও বেশ ভালোই গাড়ি চালায় এই আঁকা বাঁকা পাহাড়ি পথ দিয়ে। বেশ কিছুক্ষণ পর আমার চিত্রে বাস স্ট্যান্ডের সামনে এসে পড়লাম এবং ওটা ছাড়িয়ে আরো কিছু দূর যাওয়ার পর পড়ল তিস্তা ব্রিজ। আমি ওনাকে জিজ্ঞেস করলাম, আচ্ছা এই মাংপং আর কতক্ষণ লাগবে যেতে? জবাবে উনি বললেন, কালিম্পং শহর থেকে গ্রামটা প্রায় 50 কিলোমিটার, সময় লাগে প্রায় 1.5 ঘন্টা থেকে 2 ঘন্টা। কালিম্পং গোটাটা 347 বর্গ কিলোমিটার, যার মধ্যে 344.23 হলো গ্রাম্য আর মাত্র 3.09 হলো শহুরে, যেটাকে তোমরা কালিম্পং শহর বলে চেনো। এই বিশাল এলাকায় ভালুকাহপ, গুলিং, নিসং, রিয়ং, পেমলিং, মাংপং সহ প্রায় 51টা গ্রাম আছে। বেশ কথা বলতে বলতে তিস্তা ব্রিজের সামনে এসে পড়লাম। এই ব্রিজটাকে অবশ্য করোনেশন ব্রিজের সাথে গুলিয়ে দেবেন না। করোনেশন 31 নং জাতীয় সড়কের পরে। ব্রিজ পেরিয়ে আমরা মাংওঙা ফরেস্টের পথ ধরলাম। আর এই ব্রিজ পেরোতেই শুরু হলো আমাদের তিস্তার সাথে পথ চলা, অর্থাৎ বাকি রাস্তাটা আমরা তিস্তার নদীর পাশ দিয়েই চলতে লাগলাম। গেইল খোলা ব্রিজ, লোহাপুল ব্রিজ ও কালীঝরা পেরিয়ে অবশেষে আমরা এসে পৌঁছালাম করোনেশন ব্রিজের সামনে। এই করোনেশন ব্রিজ হলো এই দার্জিলিং আর কালিম্পংকে আলাদা করে। এই ব্রিজ পেরিয়ে আর প্রায় 20 মিনিট লাগলো মাংপংয়ে পৌঁছাতে। আমরা শহুরে পথ ছেড়ে একটা পাহাড়ি রাস্তা ধরে গিয়ে যখন একটা বাড়ির সামনে থামলাম, তখন ঘড়িতে 11টা 30। বাড়িটা পাহাড়ি ও তিব্বতী ধাঁচের, সম্পূর্ণ কাঠের বাড়ি, যার সামনে কিছু ঢালু পথ, পাথরও বিছানো। পাথরগুলো নেট দিয়ে বাঁধা, যার উপরে নানান ধরনের ফুলের গাছ দেখলাম। বাড়ির কাঠের বারান্দাতেও দেখলাম প্রচুর পাহাড়ি ফুলের গাছ। এগোতে এগোতে দেখলাম বাড়ির পিছন দিক থেকে কতগুলো নেপালি বাচ্চা ছুট ছুট করে পেরিয়ে গেল, আর তার পেছনে একজন নেপালি বৃদ্ধ ভদ্রলোক নেপালি ভাষাতেই বাচ্চাগুলোকে কি বলতে বলতে আমাদের দেখিয়ে দাঁড়িয়ে গেলেন। বাচ্চাগুলো আমাদের তোয়াক্কা না করে পাশ কাটিয়ে ছুটে বেরিয়ে গেল। ভদ্রলোক ডাক্তারবাবুকে দেখে প্রথমে চিনতে পারল না বোধহয়। বেশ কিছুক্ষণ তাকিয়ে থাকার পর ওনার মুখে একটু হাসি ফুটল। ডাক্তারকে স্বাগত জানালেন, সঙ্গে আমাকেও। আমি বুঝলাম ইনি মাওপো। এরপর যা কথোপকথন হলো তা আমি বাংলাতেই লিখছি। ডাক্তারবাবুকে আর আমাকে বাড়ির পিছনে একটা বাগানে নিয়ে গিয়ে বসালেন উনি। বেশ বড় বাগানে, নানান রকমের গাছ দিয়ে ভরা। রোদের আলো ঝলমল করছে বাগান জুড়ে, আর দূরে বিশাল বিশাল পাহাড় চোখে পড়ছে। উনিও বাড়ির ভেতরে কাকে উদ্দেশ্য করে নেপালিতে কিছু একটা বলে এসে বসলেন আমাদের সামনে। ভাংপো সামনে এসে বললেন, কি ডাক্তার বসু, কেমন আছেন? অনেকদিন বাদে এলেন, কি দরকার নাকি, নাকি ঘুরতে এসেছেন? ডাক্তারবাবু বললেন, আপনার কাছ থেকে কতগুলো কথা জানতে এসেছিলাম বলে আমার সাথে পরিচয় করিয়ে দিল। উনি তীক্ষ্ণ দৃষ্টিতে আমার আপাদমস্তক দেখতে লাগলেন। ডাক্তারবাবু ওনাকে সব বললেন আমার ব্যাপারে, একদম প্রথম থেকে শেষ অবধি। সঙ্গে আমিও বললাম যা যা আমি উপলব্ধি করেছি এবং এখনো অবধি যা যা আমার সাথে ঘটেছে সব বললাম ওনাকে, কিচ্ছু বাদ দেইনি। শুনে উনি হতবাক হয়ে বেশ কিছুক্ষণ আমার দিকে হা করে তাকিয়ে রইলেন। তারপর বললেন, এ তো অবিশ্বাস্য।
আমার জীবনে আমি এমন কোনো ঘটনা দেখিনি যেখানে কিচের কাছ থেকে কেউ বেঁচে এসেছে। এটা কি সম্ভব? ডাক্তারবাবুও বললেন। আমিও একরকম হতবাক হয়েছিলাম যখন আমি ব্যাপারটা শুনি। আমি বললাম, কেন? অসম্ভব কেন? এর মধ্যে একজন নেপালি ভদ্রমহিলা এসে চা দিয়ে গেল। চা খেতে খেতে গাওবুর শুরু করলেন। তাহলে শোনো, তোমাকে গোড়া থেকে বলি, তাহলেই তুমি বুঝবে। আমার বেশ উত্তেজনা হলো। এমন কি বলতে চলেছেন উনি? গলা ছেড়ে উনি শুরু করলেন। এই দুনিয়ায় খুব কম সংখ্যক মানুষই আছে যারা এই ব্যাপারে জানে, আর যারা জানে তারা এই বিষয়ে যতটা সম্ভব কম কথা বলে। আর এই জিনিস করা তো প্রায় এক দুঃসাধ্য ব্যাপার। এ হলো এক অতি গোপনীয় কালো জাদু, যার নাম মাসাই তামা। জিনিসটার জন্ম হয় জাপানের সাইতামা নামের এক শহরে, কিন্তু পরবর্তীকালে তিব্বতের কিছু তন্ত্র সাধু ছাড়া এই জিনিসের প্রচার হয়নি। অবশ্য না হওয়ার অনেকটা কারণ আছে। বেশ কিছুক্ষণ চুপ করে থেকে বৃদ্ধ আবার শুরু করলেন। এই জাদু, এই তন্ত্র সাধনা ছিল নরকাতক। অর্থাৎ যে এই সাধনা করত তাকে তার নিজের আত্মাকে সমর্পণ করতে হতো শয়তানের কাছে, তবে এতে সিদ্ধি লাভ হতো। শয়তান তার যে কোনো একটা ইচ্ছা পূরণ করত, বদলে দিত তাকে এক ভয়ানক মৃত্যু। এমন মৃত্যু যা কোনো সুস্থ মস্তিষ্কের মানুষ কোনোদিনও চাইবে না। এই জন্যেই এই সাধনা ছিল এত ভয়ঙ্কর। আমি বললাম, তারপর? উনি আমার মুখের দিকে চেয়ে আবার শুরু করলেন। এই সাধনা যেরম ভয়ঙ্কর তেমনই কার্যকরী। শয়তান সাধকের প্রাণ নিলেও তার মনের ইচ্ছা তার মৃত্যুর পরেও পালন করতে থাকে, যেটা কোনো দিনও থামায় না। আমি বললাম, আপনি এই সাধনার ব্যাপারে কি জানেন, একটু বলবেন? উনি অবশ্যই বলে বললেন, এই সাধনার মূল জিনিস হলো মৃতদেহ। সাধককে একটা মৃতদেহ জোগাড় করতে হয়, যেই মৃতদেহ সাধকের রক্ত বইবে, যে সাধকের মৃত্যুর পরও তার ইচ্ছে পালন করতে পারবে। বুঝতেই পারছো, নিজের রক্ত মানে নিজের ছেলে, মেয়ে, স্ত্রী, ভাই বা মা, যে কেউ হতে পারে। অর্থাৎ এই সাধনায় সাধকেরও তার পরিবারের একজন প্রাণ যায়। তাহলে আন্দাজ করো কত নৃশংস এই তন্ত্র সাধনা। আমার এতক্ষণে শিরায় শিরায় উত্তেজনা। আমি একটা ঢোক গিলে বললাম, তারপর বলুন। সাধককে তার নিজের লোকের মৃতদেহ থেকে রক্ত নিয়ে 7.5 দিন ধরে দিন রাত এক করে সেই তন্ত্র সাধনা চালাতে হয়। সিদ্ধি লাভ করলে জন্ম হয় কিচকাণ্ডির। এই কিচকাণ্ডিরাই সাধকের শেষ ইচ্ছা পালন করতে থাকে। আমি বললাম, ডাক্তারবাবু আমাকে এর ব্যাপারে বলেছিলেন, কিন্তু আমায় থামিয়ে বৃদ্ধ আবার বললেন, যা শুনেছ তা অতি অল্প। আসলে এই কিসদের জন্মই হয় শয়তানের শরীরের অংশ থেকে। এরা প্রেতাত্মা হলেও এদের খিদে থাকে নর মাংস এবং রক্তের উপর। বলতে পারো এটা অর্ধেক প্রেত আর অর্ধেক পিশাচ হয়। এদের হিংস্র জানোয়ারের মতো দাঁত নখ থাকে, যা দিয়ে এরা সহজেই মানুষকে হত্যা করতে পারে। এই নরকের জীবগুলোর কোনো মৃত্যু নেই, বা থাকলেও এদের বিনাশের কথা কেউ বলে যায়নি। এই পিশাচিগুলোর চরম রক্ত পিপাসা থাকলেও এরা সরাসরি হত্যা করে না তাদের শিকারকে। এদের প্রধান উদ্দেশ্য হলো শিকারকে ভয় দেখানো। এই সময় শিকারের শরীর ক্রমাগত খারাপ হতে শুরু করে। শুরু হয় জ্বর, মাথা ব্যথা, গায়ে ব্যথা সহ নানান রোগ। কয়েকদিন বাদে শিকার খাওয়া দাওয়া ছেড়ে দেয় ও আস্তে আস্তে মৃত্যুবরণ করে। এই পিশাচিগুলো প্রথমে নরমাংস খায় না। শিকারের মৃত্যু হলে যখন তার শরীর পচন ধরে তখনই এই পিশাচিরা সেই মাংস খায়, যার জন্যে এরা আশেপাশে থাকলে সেই জায়গায় সবসময় একটা বোটকা দুর্গন্ধ ছড়িয়ে থাকে। আমার মুহূর্তের মধ্যে মনে পড়ল সেই রুমে বিদঘুটে গন্ধের কথা। ওই ঠান্ডাতেও আমার কপালে বিন্দু বিন্দু ঘাম জমা হলো। এই কিচেরা নানান প্রকারে নানানভাবে তাদের শিকারকে ভয় দেখায়। নানান দুঃস্বপ্ন, নানান ভয়ঙ্কর বিকৃতি চিত্রে ঘুমের মধ্যে দেখিয়ে শিকারকে আতঙ্কগ্রস্ত করে। কিন্তু কি জানো, এদের হাত থেকে নিস্তার নেই। এরা একবার কাউকে শিকার বানালে যতদিন না তার মৃত্যু হচ্ছে ততদিন পিছ ছাড়ে না। অবশ্য একটু ভুল বললাম,
এরা নরখাদক হিংস্র পিশাচ হলেও এরা এদের গণ্ডির বাইরে যেতে পারে না। সাধক যেই বাড়িতে বা যেই স্থানে সাধনা করেছে এর বাইরে তারা কোনোদিনও যেতে পারে না। আর কোনো শিকার এই গণ্ডির ভেতরে থাকলে সে বেরোতে পারে না, কোনোদিনও বেরোতে পারে না। ওনার কথাগুলো শুনে বেশ ভয় লাগছিল আমার। ওরকম ঝলমলে সকালবেলাতেও আমার বুকটা দুরদুর করছিল। এবার উনি বললেন, তুমিও এরকম একটা কিচের হাতে পড়েছো বা পড়েছিলে। তবে বেশ অবাক লাগলো তুমি এখনো আমার সামনে জীবিত বসে আছো। তোমার মতো ভাগ্যবান কেউ বোধহয় হয় না বা হবেও না। তবে তোমাকে একটা কথা বলি, যখন একবার বেরিয়ে এসেছো ওই গণ্ডি থেকে তখন জীবদ্দশায় সেখানে আর যেও না। আমি ওনাকে আমার কালকেই কলকাতায় ফিরে যাওয়ার কথা বললে আরও কিছুক্ষণ কথাবার্তা বলে বেরিয়ে এলাম। ডাক্তার বসুও বেরিয়ে আসলেন। ডাক্তার বসু আমাকে বললেন, তোমাকে এখানে আনার আমার আরেকটা উদ্দেশ্য ছিল। আমি বললাম, সেটা আবার কি? মহানন্দা ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি। আমি বাবাকে একবার কল করলাম, ফোনটা টিপ টিপ করে কেটে গেল। মাকেও দিলাম, কিন্তু কাউকে পেলাম না। অবশেষে আবার গাড়িতে উঠে রওনা হলাম স্যাংচুয়ারির দিকে। প্রায় বিকেল অবধি ওখান থেকে আবার রওনা হলাম কালিম্পংয়ের দিকে। ফিরতে ফিরতে সন্ধ্যা হয়ে গেছিল। সেই রাতটা আমি ডাক্তার বসুর বাড়িতেই থাকলাম। অনেক দিন বাদে বেশ ভালো ঘুম হলাম। সকালে উঠে বেশ চনমনে লাগলো। হাত মুখ ধুয়ে বাবাকে কল দিয়ে সেবারও পেলাম না। এবার বেশ চিন্তা হচ্ছিল, বাবারা কি ঠিকঠাক পৌঁছেছে? অথচ বেরোনোর পর তো বাবা কল করেছিল আমাকে। তাহলে আমি ট্রেনের টিকিট পাইনি, অগত্যা বাসেই আসতে হয়েছিল কলকাতায়। তবে সে যাওয়াই আমার শেষ যাওয়া না। এরপর আমি প্রায় ছুটি পেলেই বা সময় পেলেই চলে যাই কালিম্পংয়ের সেই অভিশপ্ত বাংলোতে। বাহারে, যাব না? না গেলে বাবা মার সাথে দেখা করব কি করে? আপনাদের মনে আছে তাওয়ের কথা, ইহা সে কোই নেহি নিকাল সকতা? আমিও পারলাম না। তবে হ্যাঁ, আরেকটা কথা অক্ষরে অক্ষরে ঠিক কেউ একজন মহান জ্ঞানী মানুষ একবার বলে গিয়েছিলেন, ভালোবাসার থেকে বড় তন্ত্র আর এই দুনিয়ায় নেই।